নমস্কার। আরেকটি সন্ধ্যা, অনেকটা দিন বাদে আপনাদের সঙ্গে দেখা। আজকে মুখ ভার করা আকাশ, দুপুরের দিকে হাফ পশলা বৃষ্টি, এক পশলা নয়, হালকা শীতের একটা আমেজ, আর সঙ্গে পেয়েছি কাব্যময় তার পটভূমি। আজকে কাব্যময় হয়ে থাকার দিন। আজকে আরেকটা দিনও আছে, আজকে ছোটদের দিন, শিশু দিবস। তো ঝেড়ে ফেলে দিন সমস্ত আলসেমি, সমস্ত কুঁড়েমি। চলে আসুন আমাদের সঙ্গে আজকে রেডিও ম্যানিয়ার আড্ডায়, কারণ আজকে পেয়ে গেছি আমার বহুদিন আগের এক স্বপ্নের মানুষকে। খোলা আকাশের নিচে রবীন্দ্র সদনে যখন কবি প্রণাম হতো, বা মঞ্চেতেও যখন দেখেছি, সেও দুদিক, মানে 3 দিক খোলা মঞ্চ বা 4 দিক খোলা কখনো কখনো। তো এমন মঞ্চে একটি মানুষকে প্রথম আবৃত্তি করতে দেখে এক অদ্ভুত আবিষ্টতায় জড়িয়েছিলাম। তো সেই মানুষটিকে যখন পরে আকাশবাণীতে আমি পাই, যদিও খুব অল্প অল্প সময়, কারণ সিনিয়রদের সঙ্গে দেখাই হতো খুবই কম, তবু যেটুক পেয়েছি, আদ্যন্ত সেই মানুষটা আজও তাই একই রকম আছেন, তার এতটুকুও বদল হয়নি। সেই শ্রদ্ধার, সেই প্রণামের, সেই ভালোবাসার মানুষটি আমার ডান দিকের পর্দায় আপনাদের সামনে আজকের অতিথি প্রবীর ব্রহ্মচারী। প্রবীর দা, তোমাকে প্রণাম। তুমি আমার প্রণাম গ্রহণ করো। তোকে এক বুক আদর, অনেক ভালোবাসা। তুই আমার বড় ভালোবাসার মানুষ। আড্ডা মারতে হবে। আড্ডা মারতে হবে। আচ্ছা, আপনারা মনে হয় লিঙ্ক পেয়ে গেছেন। এই স্ট্রিমিয়ার্ডের লিঙ্কের একটা অদ্ভুত ব্যাপার আছে, হয়তো এটাও এর একটা অন্যতম বিশেষত্ব। যতক্ষণ না অনুষ্ঠান শুরু হয় লিঙ্ক দেওয়া যায় না। তো যদ্দূর মনে হচ্ছে লিঙ্কটা আপনাদের কাছে চলে গেছে। প্রবীরদার দুটো প্রোফাইলের পেজে এবং আমার পেজেতেও আপনারা লিঙ্কটা পাবেন। যদি কেউ না পেয়ে থাকেন অবশ্যই জানাবেন, সঙ্গে সঙ্গে সেই লিঙ্ক আপনাকে সাহায্য করবে আমাদের অনুষ্ঠানে আপনাকে আসতে। তো প্রবীরদা, হ্যাঁ বল। আজ যখন তোমাকে পেয়ে গেছি, ইচ্ছে করে জানতে যে বাচিক জগতের একজন অন্যতম শ্রেষ্ঠ মানুষ, পরবর্তীকালে জেনেছি, কিন্তু প্রথম জানাটা হচ্ছে একজন আবৃত্তির মানুষ। তো এই যে জগৎটা, এই জগৎটা আসার জন্য অনুপ্রেরণা কেউ ছিল? কোনো সামনে মানুষ ছিলেন কি, যাকে দেখে তোমার হওয়া বা কিছু হওয়া? এটা সবার কাছেই জানতে চাই, তোমার কাছেও। আমি একটু পিছিয়ে যাই তাহলে। একদম একদম। 1961 সালে রবীন্দ্র জন্ম শতবর্ষে আমি তখন ক্লাস 5-এ পড়ি। তা আমার যে যে বিদ্যালয়ে পড়তাম, নুটবেরি দাস বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল, সেখানে অদ্ভুত অদ্ভুত প্রতিযোগিতা হতো। রবীন্দ্র কবিতায় কে কত লাইন মুখস্থ বলতে পারে, আচ্ছা। এইটা একটা প্রতিযোগিতা। আর একটা প্রতিযোগিতা হতো ক্লাস 5, 6, 7 একটা কবিতা নির্দিষ্ট, সেইটার একটা। আরেকটা হতো 5 থেকে 10 পর্যন্ত একটা বিভাগ। এবং মজা হচ্ছে, আমরা 5-এ বলে আমরা যে 5-এর ওই বিভাগে নাম দেবো তা নয়। ওখানে কোনো বিভাগের বিভাজন যেমন ছিল, একটা উন্মুক্ত প্রসারও ছিল, যে যে কোনো বিভাগে নাম দিতে পারতো। আমি 5 থেকে 12 অব্দি যে বিভাগটা ছিল তাতেও নাম দিয়েছিলাম। আচ্ছা। চিরকালই বদমাইশ, তো চিরকালই বদমাইশ, একদম বিচ্ছু বুদ্ধি ভর্তি। তা ঘটনাক্রমে কে কত লাইন মুখস্থ বলে, আমাদের ওখানে ছিলেন স্কুলে, তখন উনি 11-এ পড়তেন, অমলেন্দু দাস। আমি শুনলাম যে অমলেন্দু দা নাকি গত 4 বছরে লাইন মুখস্থটা প্রতি বছরই বাড়িয়েছেন। তার আগের বছর উনি সম্ভবত 2600 লাইন বলেছিলেন মোট। আচ্ছা। তা আমি তখন কি করব ভেবে যে অমলেন্দু দাকে টপকাতে হবে।
অমলেন্দুদার সঙ্গে আলাপ করে মোটামুটি জানলাম উনি কি কি কবিতার ভাবছেন। দেখলাম দেবতার গ্রাস ভাবছেন না। আমি দেবতার গ্রাসটা সে আর কি আদা জল খেয়ে লেগে পড়লাম মুখস্থ করে আবৃত্তি তৈরি করে। ঘটনাচক্রে উনি ২৭২৮ লাইন বললেন সেই বছর, আগের বছর ছিলেন ২৬০০, আমি বোধহয় ২৭৫৩ না ২৭৫৪ লাইন বলে ওই বিভাগে প্রথম। আর বাকি ৩টে বিভাগে কোনোটায় দ্বিতীয়, কোনোটায় তৃতীয়, এরকম। মুখস্থ বলাতে আমি প্রথম হয়ে গেলাম, এন্তু পেয়ে গেলাম। আর রবীন্দ্র জন্ম শতবর্ষে নাটকও করলাম। আমার স্কুলে দুজন নাটকের মাস্টারমশাই আমায় উদ্বুদ্ধ করতেন, দুজনেই চট্টোপাধ্যায়, কিরণ শঙ্কর চট্টোপাধ্যায়, শ্যামল কুমার চট্টোপাধ্যায়। কিরণদার সঙ্গে তো আমি প্রাইমারিতে যখন ক্লাস, আমি 1-2 পড়িনি, জানিস তো, আমি 3 থেকে পড়েছি। 3-4 পেয়েছি ওনাকে মাস্টারমশাই, 5-এও পেলাম। 6 থেকে উনি আর পড়াতেন না। তা আমরা পেয়ে এই আমার প্রথম প্রেরণা। এবং নাটক করার, মুকুট নাটক হয়েছিল, রাজধরের চরিত্র করেছিলাম আমি। নাটক আর আবৃত্তিতে এইখান থেকে আমার নেশা হয়ে গেল একটা। তারপর নাটক করছি, আবৃত্তিও করি, কিন্তু আবৃত্তিটা তখন চাপা পড়ে যাচ্ছে, নাটকটাই বেশি হচ্ছে। ক্লাস 9-এ ওঠার পর মেটিয়াবুরুজে থাকতাম আমি মেটিয়াবুরুজে 47 বছর মানুষ হয়েছে। আচ্ছা। 1999 সালে আমি মেটিয়াবুরুজ ছেড়েছি। 1952 আমার জন্ম। 47 বছর পর মেটিয়াবুরুজ ছেড়ে মেটিয়াবুরুজের বাইরে এসেছি। এবং প্রসঙ্গক্রমে তোমার এই মাসেই জন্ম। হ্যাঁ, 4 নভেম্বর। যত পাগলের কাণ্ড, তোদের মতন পাগলরা না, মনে রাখতেই হয় এগুলো, যদি মনে না রাখি কি মনে রাখবো। এই করে করে তোরা আমায় বিখ্যাত করে দিচ্ছিস, এরপর আমি বাসে ট্রামে উঠতে পারবো না, এটি। তারপরে তোর বৌদি, যখন আমি 11 পাশ করে গেলাম, তখন তো হায়ার সেকেন্ডারি ছিল, পাশ করে যাওয়ার পর কলেজে ভর্তি টর্তি হয়ে, আর ওই বললাম না ছোটবেলা থেকে ডিপো, তোর বৌদির সঙ্গে প্রেম করতে আরম্ভ করলাম। 19 বছর বয়সে আলাপ। আর তখন নাটক করি কিরকম, সাগর দেবনাথ বলে একটি ছেলে ছিল, সুকুমার দাস বলে একটি ছেলে ছিল, এদের সঙ্গে তুলসী দে। রবিবার দিন সকালবেলা রুমাল পেতে বাজারের মোড়ে দাঁড়াতাম, বানাবরতলা বাজারের মোড়ে, পয়সা ভিক্ষে করতাম, বিভিন্ন নাটক কম্পিটিশন নাটক করে বেড়াতাম। কিন্তু তখন 70-এর দশকে নাটক মানেই শেষে লাল আলো দিয়ে ফ্রিজ হয়ে হাত এরকম উপরে উঠে গেল। আমার একঘেয়ে লাগতে লাগলো, কি যে লাইনেই যাই শেষে ওই হাত তুলে, আমার ঠিক পছন্দ হচ্ছে না, কারণ সে একমুখী হয়ে যাচ্ছে, নাটকের বিভিন্নতা হচ্ছে না, বহিঃপ্রকাশ হচ্ছে না। তা তোর বৌদি তখন আমায় পরামর্শ দিল, আচ্ছা তুমি আবৃত্তি করো না কেন, তুমি তো আবৃত্তি করতে পারো। হ্যাঁ, এটা ভালো কথা। তার গণনাট্য সংঘের একটা প্রতিযোগিতায় ও নিয়ে গেল আমাকে জোর করে। আচ্ছা। একটা গ্রুপে ছিল আমার কৈফিয়ত, একটা গ্রুপে ছিল ফরিয়াদ। আর এমনই চক্রান্ত আর কি বিধির, যে আমার জন্য নির্দিষ্ট হয়ে আছে, তো ওদিকে যেতেই হবে। দুটোতেই প্রাইজ পেয়ে গেলাম। আচ্ছা। দুটোতেই প্রাইজ পেয়ে আর কি সেই এখনকার কথায় বার খেয়ে গেলাম। এটা আগস্ট মাসের ঘটনা। বার খেয়ে গিয়ে 24শে সেপ্টেম্বর একটা অনুষ্ঠানের আমন্ত্রণ ওইখান থেকেই পেলাম। এবার তারা আবার বললো টাকা দেবে, 15 টাকা দেবে আমাকে। আর সদ্য পাপ এলেই প্রফেশনাল অনুষ্ঠানে চলে যাচ্ছি। কি আজকে এইখানে এই যে দাগগুলো আছে, এই দাগে ভাগে বোধহয় কিছু লেখা আছে। 1972 সালে 24শে সেপ্টেম্বর প্রথম অনুষ্ঠান করতে গেলাম, 15 টাকা।
কোথায় অনুষ্ঠান? আবার মহাজাতি সদনে। তখন বাহ। মহাজাতি সদনে ওপরটাও খোলা হতো, ১৩০০ মানুষ হুম ভিড়ে হুম হুম ভিড়াক্কার। ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার বার্ষিক অনুষ্ঠান। হুম হুম তা অনুষ্ঠান করতে বললো। তা অনুষ্ঠান করতে গিয়ে আমার জীবনে দুবার হয়েছে এরকম। এই প্রথম অনুষ্ঠানেই মহাজাতি সদনে লোডশেড হয়ে গেল। তখন তো পাতাল রেলে কাজ শুরু শুরু হয়ে ওই সমস্ত হুম একটা হুম ছয় হুম ছক্কার হুম অবস্থা। এবং ওই হুম হুম। অনুষ্ঠানটা মহাজাতি সদনে শেষ অনুষ্ঠান, তারপর পাতাল রেলের জন্য বন্ধ হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা। আমি আমার কবিতা পড়বার কথা ১২ থেকে ১৫ মিনিট। হুম এই ১০ মিনিট মতন হয়েছে, যেই আমার কৈফিয়ত ধরেছি, ওই ভদ্রলোক বলে দিয়েছেন আমার কৈফিয়ত পড়তেই হবে। হুম 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 এই ধরেছি খানিকটা গুরুকণ তুই করেছিস শুধু, ওই জায়গায় আসতেই লোডশেড হয়ে গেল। হুম হুম তখন মহাজাতি সদনে কোনো জেনারেটরও নেই, কিচ্ছু নেই। হুম 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 কিন্তু আমি জানতাম বাবার কাছ থেকে অভিজ্ঞতা, আমার বাবা নাটক করতেন যেহেতু, গৈরিক পতাকা নাটকে বাবা ইয়ে হয়েছিল, শিবাজির বাবা হয়েছিলেন, তাকে সেই ইয়ে দিয়ে দিচ্ছে, পাঁচিল তুলে মারবে বলে পরিকল্পনা হুম হুম করেছিল, হুম আর বাবা ওখান হুম থেকে সংলাপ বলছেন, শোনা যাচ্ছে। মহাজাতি সদন হুম হুম। যেহেতু মিটিং এর জন্য তৈরি হয়েছিল, হুম মাইক্রোফোন হুম। ছাড়া শোনা যেত। আমিও গলাটা একটু আচ্ছা। চড়িয়ে দিলাম। আরে ষাঁড়ের মতন গলা তো আমার, আর হুম, হুম। ভীমের মতন চেহারা। ভাগ্যিস তার অর্ধেক দেখা যাচ্ছে, নাহলে তো ভঙ্গিটা দেখা যেত। তুমি নিজেকে নিয়ে কি যা করো করো। তা আমি উতরে গেলাম, এবং উতরে যেতে হলো কি, ওদের নাটকের আগে অজিত পান্ডের গান ছিল, আমার হুম হুম আবৃত্তি, অজিত পান্ডের গান, তারপর ওদের নাটক। হুম উতরে যেতে ওদের অনুষ্ঠানে কোনো বিঘ্ন ঘটলো না। আমায় তখন ১৫ টাকা হাতে দিয়ে বললেন যে এইটা আপনার, যেটা কথা হয়েছিল দিলাম, আর হুম। বাকি টাকাটা, বলে সেটা মোট খামে ঢুকিয়ে দিয়ে বললো এটা মিলিয়ে ৫১ টাকা আপনাকে আজকে দিলাম। বাপরে। প্রথম অনুষ্ঠান ১৫ টাকার থেকে ৫১ টাকা পাওয়া। আমার আগামী বছর ২৪শে সেপ্টেম্বর ৫০ বছর পূর্ণ হবে আবৃত্তি জীবনের। তা ও বার খাওয়া মানে এটা যে কি বার খেয়ে গেলাম, ১৫ টাকার জায়গায় ৫১ টাকা। ৭২ সালে কত দাম বল। ওরে বাপ। হুম। তখন ৩৬টা টাকা বেশি পাওয়া। তার ইয়ার কি কথা। আর তখন মনোযোগ দিয়ে তো, আমার বান্ধবী পরে তো বৌদি হয়েছে, ওকে বললাম না, কবিতা আমায় ভালো করে পড়তে হবে। আর ও আমায় পড়ানোর পড়াতো, আমায় পড়াশোনায় সাহায্য করতো, হুম কমার্স হুম হুম পড়তাম। ও খুব হুম ভালো ছাত্রী, গোয়েঙ্কায় পড়তো। হুম তা আমি ওর সঙ্গে, যেমন ওর কাছে অ্যাকাউন্টেন্সি শিখতাম, তেমনি কবিতাটাও মুখস্থ করতাম আর ওকে শোনাতাম প্রথম। এই করতে 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 ওকে শোনাতাম, আমার মাকে শোনাতাম, কারণ আমার মার গান আর বাবার অভিনয়, এই দুটো অনুপ্রেরণা, তৃতীয় অনুপ্রেরণা তো বৌদির, মিলিয়ে সেই। হ্যাঁ গড় গড় করে। এইবার ও তখন বলছে তোমায় কিন্তু শিখতে হবে, এইরকম করে নিজে নিজে তৈরি হলে হবে না, কারণ তুমি বয়শূন্য রটাকে দয়শূন্য র বলো, হ আচ্ছা। এর উচ্চারণটা তোমার ইংরেজির মতন হয়ে যায়। হুম হুম আমি বললাম সত্যিই তো, মাঠে নয় জয় করেছি কোনো ক্রমে, এবার তো তাহলে শিখতে হবে। কার কাছে শিখবো? ওর সঙ্গেই পরামর্শ। ও বললো প্রদীপ ঘোষের কাছে শেখো, আরে অসাধারণ বাবা। আবৃত্তি করেন, কোন রকম ম্যানারিজম নেই। কাজী সব্যসাচীর কাছে তুমি যেতে পারো, কিন্তু উনি শেখাবেন কিনা। বললো না, তার আগে তো এরকম মানে ইয়ে হয়েছে আমার, যুবনের অনুষ্ঠান করতে গিয়ে। বলে হুম তাহলে তুমি হুম প্রদীপ ঘোষকেই চেষ্টা করো। তা শৈলেন মুখোপাধ্যায় যে সঙ্গীত শিল্পী ছিলেন, ওর হুম হুম টবলিয়া হুম। দীনেশ চক্রবর্তী আমাদের পাড়ায় থাকতেন। আচ্ছা। তা আমি তাকে দিনু খুড়ো বলতাম। আমি খুড়ো, হুম হুম এরকম এরকম ব্যাপার, আমি একটু প্রদীপ ঘোষের কাছে আবৃত্তি শিখবো, তুমি একটু দেখো না। ইতিমধ্যে দিনু খুড়ো ওদের শৈলেন্দার সঙ্গে আলাপ করেছিলেন। হুম শৈলেন্দা হুম একটা রবীন্দ্র জয়ন্তী আর কি, ১৯৭৩ সালে রবীন্দ্র জয়ন্তীতে শৈলেন্দার পাড়ায় একটা অনুষ্ঠানে আমায় যেতে বললেন। হুম হুম পয়সা কড়ি দেবেন না, যেতে বললেন। ওই দিনু খুড়োকে বললেন তুই যখন আসবি ট্যাক্সিতে ওকে তুলে আনবি, আর তুই যখন যাবি
তোমাকে বাড়িতে তুলে নামিয়ে নিয়ে যাবে। তো আমার গাড়ি ভাড়া লাগছে না, কিছু না, কবিতা বলতে কি। শৈলেন্দার কবিতা শুনে বললেন, তোর তো শেখা উচিত, তুই কার কাছে শিখবি? দাদা প্রদীপ ঘোষের কাছে শিখবো। প্রদীপ দা তখন বাণীচক্রে সবে বাচ্চাদের একটা ক্লাস শুরু করেছেন। প্রদীপ দাকে এবার শৈলেন্দা বলেছেন, প্রদীপ দা রাজি না, বলে ধেড়ে ছেলে কি আবৃত্তি শিখবে, আবৃত্তি আর শেখা যায় নাকি, বাচ্চাদের শেখানো ঠিক আছে। আমি দিনকুরোর পিছনে লেগে থাকলাম, আর সুযোগ পেলে শৈলেন্দাকে ফোন করতাম, পোস্ট অফিস থেকে, ল্যান্ড ফোন থেকে, এই সেই হেনা তেনা এই সমস্ত অফিস থেকে, এই করে বাড়িওয়ালার বাড়ি থেকে। শৈলেন্দা দিনকুরো লেগে 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 তখন প্রদীপ দা ৭৩ সালের অক্টোবর মাসে রাজি হলেন, দেখা করতে আমায় বললেন। আমি সেই শ্যামবাজার বাণীচক্রে গিয়ে মেটিয়াবুরুজ থেকে শ্যামবাজার গেছি, তখন তো যাতায়াত এত সহজ ছিল না, গিয়ে প্রদীপের সঙ্গে দেখা হলো। ঠিক আছে শেখাবো, আপনি যখন এইরকম পাগলামি করছেন। এই করে ডিসেম্বর মাসের প্রথম সোমবার শুরু হলো। প্রথমে ক্লাসটা সোমবার ছিল, পরে মঙ্গলবার হয়েছিল। প্রথম 4 মাস আমি প্রদীপদাকে একা পেয়েছি রে ভাই, সেই যে আমার কি পাওয়া, সত্যি তাই, কি পাওয়া যে বলার কথা নয়। আমায় 300 শব্দ বলে বয়শূন্য র ডয়শূন্য র ঠিক করালেন, আমার ডয়শূন্য র বয়শূন্য র সব ঠিক করালেন, হ বলা কিভাবে, ভ বলা কিভাবে সব শেখালেন। আর আমি এমন গাধা, প্রদীপ ঘোষকে প্রথম যেদিন কবিতা শোনাতে বলেছেন ক্লাসে, আমি সব আমার কৈফিয়ত, বোধন, ফরিয়াদ এইসব কবিতা শুনিয়েছি, খোদার কাছে খোদকারি করছি। উনি আমায় বললেন, একটা কথাই বললেন, তোমার সব ঠিক আছে, তোমার এইগুলো উচ্চারণ ঠিক হবে, ঠিক করতে হবে, আরেকটা জিনিস ঠিক করতে হবে, তুমি হাততালি পাওয়ার জন্য আবৃত্তি করবে না কবিতা ভালোবেসে আবৃত্তি করবে। আমার বুকে ধক করে লাগলো, দেখ আজ তিনি নেই, আমি তাকে, আমার পিতা আমায় পৃথিবীতে জন্ম দিয়েছেন, কিন্তু আবৃত্তির জগতে এবং অভিনয়েরও কাজে লেগেছে, সেটা বোধের জন্ম দিয়েছেন প্রদীপ ঘোষ, আমার বোধের পিতা প্রদীপ ঘোষ। আমি সেই জন্য আর কি মুক্ত কণ্ঠে স্বীকার করি, প্রদীপ ঘোষ ছাড়া আমার জীবনে কোনো অস্তিত্ব নেই। প্রদীপ ঘোষ, আমার বউ প্রভা, আমার মা বাবা, আর কবি অর্ধেন্দু চক্রবর্তী, এদের কাছে আমার আনকস্মিক কৃতজ্ঞতা। এরা না থাকলে আমি তোদের সামনে কবিতা বলতে পারতাম না, এফএমে তোদের সঙ্গে আলাপ হতো না, রেডিওয়ে নাটকও করতে পারতাম না, মঞ্চে নাটকও করতে পারতাম না, সিনেমায় অভিনয় করতে পারতাম না, সিরিয়ালে অভিনয় করতে পারতাম, কিচ্ছু পারতাম না, রেকর্ডও করতে পারতাম না। এই হচ্ছে আমার জীবন শুরু, তারপর চলছে চলছে চলছে। হ্যাঁ, তোমার কথা শুনে একটা জায়গা আমার খুব এই লাগছে, সেটা হচ্ছে আজ আমি ভেবেই ছিলাম এই কথাটা বলবো, যে যখন তোমার কোন একটা নিবেদন আমি শোনাবো কাউকে, তো সেই নিবেদনের মধ্যে কি থাকবে, আমার 2 গুরু থাকবে। এক গুরু সুচিত্রা মিত্র, ওহ, ওনার নামটা আমার বলা উচিত। 10 গুরু সুচিত্রা মিত্র, 10টা বছর আমি তাকে পেয়েছি। আমি তাকে সুচিত্রা দি বলতাম না, মা বলতাম। মা বলতাম, কারণ আমার মা মারা যাওয়ার পরে তার সঙ্গে আমার আলাপ, এবং আমি তাকে মা বলতাম। 10টা বছর বড় স্নেহ পেয়েছি, বড় স্নেহ, কত কাজ সুচিত্রা দি সত্যি তাই। এবং তোমার ওই কাজটা আমি শোনাবো, আমি একদম ঠিক করে রেখে দিয়েছি। তো অনেক কমেন্ট আসছে, নিশ্চয়ই পড়বো, আপনাদের কাছেও যাব। তো বলে নিই, তারপর নিশ্চয়ই আপনাদের কমেন্টটা পড়ে তারপর ওই দিকে যাব। তো একদিকে সুচিত্রা দি আমার সঙ্গীতের গুরু, আর আরেকদিকে তোমরা যারা রয়েছো মহিরুহের মতো, ছাতার মতন আগলে রেখেছো চিরকাল ধরে আমাদেরকে, বিশেষ করে যখন এফএম আমরা গেছি বা তোমাদের শুনেছি, মুগ্ধ হয়ে শুনেছি, মানে সারা শরীর দিয়ে শুনেছি বলা যায় তোমাদের প্রত্যেকটা কথা। এই মুহূর্তে যেটা শুনছি এখনো গায়ে একটা অনুরণন রয়েছে। তো এই যে তোমরাও তো একটা দিকের গুরু, যে এই 2 গুরুকে প্রণাম জানাবার এত বড় সুযোগ বোধহয় আর কোনোদিন পাবো না। ওই জন্য তোমার মা ও ছেলে থেকে, না তোমার মা ও ছেলে থেকে আমি শোনাবো একটুখানি অংশ, আমাকে একটু মার্জনা করবেন। তার কারণ স্ট্রিমিয়ার্ড একটা বিশেষ সময় পর্যন্ত কিছু শোনাবার অনুমতি দেয়, সেই সময়ের বাইরে দেয় না। আমাকে কর্ণকুন্তী সংবাদটা একটু ছোট করতে হয়েছে,
একটু মার্জনা সেই জন্যই, এবং আরো মার্জনা এই জন্য যে কর্ণকুন্তী সংবাদ যাদের কাছ থেকে নিয়েছি, সেই গোল্ডেন ভয়েস এন্টারটেনমেন্ট, তাদের কাছেও আমি কৃতজ্ঞ। তো তাদের কাছে সর্বাগ্রে আমি তাদের কৃতজ্ঞতা জানাই প্রবীর দাকে, সুচিত্রা দিকে, কারণ এই দুজন মানুষ না থাকলে এমন সৃষ্টি হয় না। আর তার আগে আপনাদের যারা যারা কমেন্ট করেছেন একটু পড়ে দিই আমি একদম আপনাদের কাছে শোনাচ্ছি। সাথী লিখেছেন উত্তরপাড়া থেকে, আজ প্রথম থেকেই প্রণাম জানালাম। সুমিত্রা দি আমার দ্বিতীয় গুরু, আমার আরেকজন গুরু রবি তীর্থের মানুষ, আমার এখন এই মুহূর্তে সর্বাঙ্গীন গুরু যদি কেউ বলা যায়, সঙ্গীত গুরু সুমিত্রা চট্টোপাধ্যায়। তিনি লিখছেন আমি আছি এবং প্রবীরকে আমার অনেক শুভেচ্ছা। মধুমিতাদি লিখছেন শুনছি, কি সুন্দর শুনছি। সাথী আবার লিখছেন মুগ্ধ হয়ে শুনছি। আর মধুমিতাদি লাস্ট লিখেছে সত্যি কথা, বোধের জন্ম দিয়েছেন প্রতীক ঘোষ। তো আপনারা অনেকক্ষণ আমাদের কথা শুনছেন, একটুখানি প্রবীরদা এবং সচিত্রাদির জায়গাটা শুনিয়ে আবার আমরা আলোচনায় ফিরবো। পুণ্য জাহ্নবীর তীরে সন্ধ্যা সবিতার বন্দনা, আছি রত কর্ণ নাম যার, অধীরত সুতপুত্র, রাধা গর্ভজাত সেই আমি। কহ মরি তুমি কে গো মাতো? বৎস, তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করাইয়েছি তোরে বিশ্ব সাথে। সেই আমি আসিয়াছি ছাড়ি সর্বলাজ, তোরে দিতে আপনার পরিচয় আজ। দেবী তব নতনেত্র কিরণ সম্পাতে, চিত্ত বিগলিত মোর, সূর্য করঘাতে শৈল তুষারের মতো। তব কণ্ঠস্বর যেন পূর্ব জন্ম হতে পশি কর্ণপর, জাগাইছে অপূর্ব বেদনা। কহ মোরে জন্ম মোর বাঁধা আছে কি রহস্য ডোরে তোমার সাথে, হে অপরিচিতা? ধৈর্য ধর ওরে বৎস ক্ষণকাল, দেব দিবাকর আগে যাক অস্তাচলে। সন্ধ্যার তিমির আসুক নিবিড় হয়ে, কহি তোরে বীর কুন্তি আমি। তুমি কুন্তি? অর্জুন জননী? অর্জুন জননী বটে, তাই মনে গণি দেশ করিও না বৎস। আজও মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন হস্তিনা নগরে, তুমি ধীরে প্রবেশিলে তরুণ কুমার রঙ্গস্থলে। নক্ষত্র খচিত পূর্বাশার প্রান্ত দেশে নবদিত অরুণের মতো। যবনিকা অন্তরালে নারী ছিল যত, তার মধ্যে বাক্যহীনা কে সে অভাগিনী। অতৃপ্ত স্নেহ ক্ষুধার সহস্র নাগিনী, জাগায় জর্জর বক্ষে। কাহার নয়ন তোমার সর্বাঙ্গে দিল আশিস চুম্বন, অর্জুন জননী সেজে। যাবে কৃপ আসি তোমারে পিতার নাম শুধালেন হাসি, কহিলেন রাজকুলে জন্ম নহে যার, অর্জুনের সাথে যুদ্ধে নাহি অধিকার। আরক্ত আনত মুখে না রহিল বাণী, দাঁড়ায় রহিলে সেই লজ্জা আভাখানি, দহিল যাহার বক্ষ অগ্নি সমতেজে। কে সে অভাগিনী? অর্জুন জননী সেজে। পুত্র দুর্যোধন ধন্য, তখনই তোমারে অঙ্গরাজ্যে কইল অভিষেক। ধন্য তারে, মোর দুই নেত্র হতে অশ্রু বাড়ি রাশি, উদ্দেশ্যে তোমারই শিরে উচ্ছ্বসিল আসি অভিষেক সাথে। হেনকালে করি পথ রঙ্গমাঝে পশিলেন সুত অধীরথ, আনন্দ বিহ্বল। তখনই সে রাজ সাজে, চারিদিকে কুতূহলী জনতার মাঝে। অভিষেক সিক্ত শির লুটায় চরণে, সুত বৃদ্ধে প্রণমিলে পিতৃ সম্ভাষণে। ক্রূর হাস্যে পাণ্ডবের বন্ধুগণ সবে ধিক্কারিল। সেই ক্ষণে পরম গরবে বীর বলি যে তোমারে, ওগো বীরমণি আসিছিল, আমি সেই অর্জুন জননী। প্রণমি তোমারে আর্যে, রাজমাতা তুমি, কেন হেথা একাকিনী? এ যে রণভূমি, আমি কুরু সেনাপতি। পুত্র ভিক্ষা আছে, বিফল না ফিরি যেন। ভিক্ষা মোর কাছে?
আপন পৌরুষ ছাড়া, ধর্ম ছাড়া আর যাহা আজ্ঞা করো, দেব চরণে তোমার। এসেছি তোমারে নিতে, কোথা লবে মোরে? তৃষিত বক্ষের মাঝে লব মাতৃক্রোড়ে। পঞ্চপুত্রে ধন্য তুমি, তুমি ভাগ্যবতী, আমি কুল ও শীলহীন ক্ষুদ্র নরপতি। মোরে কোথা দিবে স্থান? সর্ব উচ্চ ভাগে তোমারে বসাবো মোর সর্বপুত্র আগে, জ্যেষ্ঠ পুত্র তুমি। কোন অধিকার মদে প্রবেশ করিব সেথা? সাম্রাজ্য সম্পদে বঞ্চিত হয়েছে যারা, মাতৃস্নেহ ধনে তাহাদের পূর্ণ অংশ খণ্ডিব কেমনি কহ মোরে? দূতপনে না হয় বিক্রয়, বাহুবলে নাহি হারে মাতার হৃদয়, সে যে বিধাতার দান। পুত্র মোর ওরে, বিধাতার অধিকার লয়ে এই ক্রোড়ে এসেছিলি একদিন। সেই অধিকারে আয় ফিরে সগৌরবে, আয় নির্বিচারে। সকল ভ্রাতার মাঝে মাতৃ অঙ্কে মম লহ আপনার স্থান। ইচ্ছে তো করে পুরোটাই শুনতে, মানে শুনতে শুনতে যে কোথায় চলে গেছি বলাই বাহুল্য। সুমিত্রাদি লিখলেন অপূর্ব, যখনই শুনবো তখনই নতুন লাগে। সত্যি তাই। আহ, মানে কথা বলার ভাষাই হারিয়ে ফেলার জায়গা। তা এই এই যে রেকর্ডটা হয়েছিল মা ও ছেলে, গোল্ডেন হ্যাঁ, ভয়েস থেকে বেরিয়েছিল, মানে এটার এই যে সুচিত্রাদির সঙ্গে তোমার যে জায়গাটা আর কি, বা সুচিত্রাদির সঙ্গে হ্যাঁ। তোমার যে সম্পর্কের জায়গাটা বলছিলে আর কি, তো সেটা কিভাবে গড়ে উঠেছিল? মানে যেমন তুমি দ্বিতীয় মা বলছিলে। দ্বিতীয় মাই তো 100 বার, কারণ আমার ওনার সঙ্গে প্রথম আলাপ হয়েছিল নেতাজি ইন্ডোরে একটা অনুষ্ঠানে। উনি গেছেন, গিয়ে ওনাকে কিছু বলতে বলেছে। হুম, হুম, উনি বলছেন আমার বলার কিছু নেই বলেই যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে গানটা গাইলেন। বলে হুম, এটাই আমার বক্তব্য বলে গ্রিন রুমের দিকে হাঁটা দিচ্ছেন। গ্রিন রুমটা তো অনেক পিছনে। হুম, তা হুম, আমার হুম, সৌভাগ্য সেদিনের যারা ভলেন্টিয়ার ছিল তাদের সুবাদে, ভলেন্টিয়ারদের সুবাদে আমি সেদিনকার অনুষ্ঠানের সঞ্চালক ছিলাম। আরে বাবা। তা আমি এসে ওনাকে বললাম যে আমি আপনাকে একটু প্রণাম করব। বলে কেন? তখন সদ্য সদ্য আমার মা মারা গেছেন। হুম, হুম, না, মা নয়, বাবা মারা গেছেন। হুম, হুম, 89 সালে বাবা মারা গেছেন নভেম্বরে। এটা 89 সালের ডিসেম্বরের কথা। আচ্ছা। তার আগে ওনার সঙ্গে দেখা হয়েছে, একটু আধটু কথা বলেছি, কিন্তু মনে রাখার মতন কিছু হয়নি। সেদিন প্রণাম করতে দিলেন। প্রণাম করতে দেওয়ার পর আমি বললাম যে ইউ আর মাই মাদার। ঠিক আছে, তুই একদিন বাড়িতে আয়, নাহলে তুই আর সান হবি কি করে। হুম, তাই হুম, ফোন হুম, করে বাড়িতে গেলাম। সেই আলাপ শুরু। প্রথম কাজ করলাম সুচেতনা বলে একটা অ্যালবাম। হুম, হুম, উনি জীবনানন্দের কবিতা পড়লেন। হুম, আমি হুম, জোর করে পড়ালাম যে তুমি, হুম, হুম, আর আমি একদিনই আপনি বলেছি, তারপর তুমি বলতাম। হুম, 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 তারপরে বললেন হ্যাঁ রে, আমরা রবীন্দ্রনাথের কিছু কাজ করতে পারি না? আলা আমার খুব ইচ্ছে আছে তোমার সঙ্গে কর্ণকুন্তী সংবাদ পড়বার, কিন্তু তুমি তো প্রদীপদের সঙ্গে অ্যালবাম করেছো, এতে হুম, হুম, তো হুম, তোর হুম, সঙ্গেও করবো। হুম, তখন এটা ভাবনা, রমাদি ছিল, প্রবালী ছিল, গান হ্যাঁ, আবৃত্তি হ্যাঁ, মিলিয়ে হ্যাঁ। একটা। এবং এটার সব থেকে অভাবনীয় জায়গা আমার খুব ভালো লেগেছে যে মা ও ছেলের কনসেপ্টে সত্যি আমাদের তো খোঁজা হয় না যে কত লেখা আহ, এর মধ্যে সংকলিত হয়েছে। হ্যাঁ, সে তো আপনারাও খুঁজে হয়েছে। দেখতে পারেন। আপনারাও খুঁজে দেখতে পারেন, খুবই সুন্দর, সংগ্রহযোগ্য বা শোনার যোগ্য একটা জায়গা, খুব শ্রুতিযোগ্য একটা জায়গা। আচ্ছা, মা ও ছেলের কথা যখন এলোই সোমেন, হুম, হুম, আর হুম, সোমেন একটা কথা বলি, আজ তো হুম, ছেলে হুম, বাচ্চাদের দিন, 14ই একদম, নভেম্বর, একদম, কিন্তু আজ বাচ্চাদের কি অবস্থা বলতো? সত্যি তাই। অনলাইনে পড়াশোনা করছে, হুম, সেই পড়াশোনাতেও তাদের উপর চাপ।
হুম, আমি হুম। ওদের জন্য একটু কবিতা বলি, না হলে খুব অন্যায় করা হ্যাঁ, হবে। একদম একদম একদম। আমি দুটো কবিতা বলবো। বাচ্চাদের হুম, কি হুম, অবস্থা এখন, হুম, হুম। অফলাইনে যা ছিল অনলাইনেও তাই। এগুলো আমরা খেয়াল করি না, খেয়াল করেছে ডাক্তার শান্তনু বন্দ্যোপাধ্যায়, খেয়াল করেছেন, খেয়াল করেছে অকাল প্রয়াত আমার কবি বন্ধু প্রমোদ বসু। আচ্ছা। আমরা কি চাই বাচ্চাদের কাছে? ওরা মানুষ হোক চাই? হুম। শান্তনুদা লিখছেন, বাদুরের মতো আমি খাঁচা কারি চড়ে, রোজ যাই স্কুলে ঠিক কাক ভরে, টিনের বাক্স খুলে ফলমূল খাই, মার কোলে বসে খাবো সময় যে নাই, শিক্ষার নামে পড়ি গাদা গাদা বই, কিছুই বুঝি না আমি চাটি ও চিবই, খেলাধুলা অথবা প্রকৃতিকে জানা, শিক্ষার স্বার্থে ঘোরতর মানা, আমাদের সকলের একটাই চাওয়া, ঝুড়ি ঝুড়ি নম্বর যায় যেন পাওয়া, মানুষ না হলে পরে ক্ষতি নেই কোনো, নম্বর পেতে হবে সার কথা যেন। তাই নম্বর পেলে আবার আমরা সন্তুষ্ট নয়, নম্বর তো সবাই পাবে, 50-এ পরীক্ষা হোক, 25-এ পরীক্ষা হোক, 100-এ পরীক্ষা হোক, নম্বর তো পাবেই। আমাদের কি চাওয়া ছোটদের কাছে, সেটা প্রমোদ লিখে গেছে। এটা অদ্ভুত। মেট্রো সিনেমার সামনে আনন্দবাজারে আমি প্রমোদের সঙ্গে আড্ডা মারতে যেতাম, তখন প্রমোদ, জয়, অশোক কুণ্ডু, শ্যামলকান্তি দাস, আমরা সবাই আড্ডা মারতাম আনন্দবাজারের তলাটায় বসে। কবিদের সঙ্গে মেশার ফলে আমার একটু একটু কবিতা চেনার সুযোগ হয়েছে। আর এই যে অর্ধেন্দু চক্রবর্তীর কথা বললাম, তিনি কবিতা আমাকে হাতে ধরে চিনিয়েছেন কিভাবে কবিতা আবৃত্তি করতে হয়। প্রদীপদা বোধের জন্ম দিয়েছেন, আর কবি জন্ম দিয়েছেন কিভাবে আবৃত্তি করতে হয় শেখানো। প্রমোদ কি লিখছে, ওই মেট্রো সিনেমা ওখানে গাড়ির ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখলো, ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়, সাঁতারে চিত্রকলায়, ব্যায়ামে পদ্য বলায়, ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়, গানে ও তবলা তালে, ক্রিকেট ও দাবার চালে, ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়, কোচিং এ বিদ্যালয়ে শাসনের জন্য ভয়ে, ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়, বড়দের মান বাঁচাতে দিনরাত এই খাঁচাতে, ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়। এই তো আমাদের কাছে ছোটদের আমরা এইভাবে বিচার করি। ঠিক মানুষ হোক তাই। চাই না, নম্বর যেন একদম। পায়, আর ফার্স্ট যেন হয়, সব, সবাই ফার্স্ট। হ্যাঁ, সব সময় যেন সবার উপরে থাকে। আর এই দুটো আমার খুব মনে দাগ কেটেছে কেন, আমি তো চিরকাল লাস্ট বেঞ্চের লোক ছিলাম, চিরকাল লাস্ট বেঞ্চের লোক। পরীক্ষা পাশ করার জন্য পড়তে কোনো দিন পরীক্ষার ভয় পাইনি। আমি গ্র্যাজুয়েশনের ফাইনাল পরীক্ষার আগের দিন, অ্যাকাউন্টেন্সি পরীক্ষার আগের দিন নাইট শো সিনেমা দেখে বাড়ি ফিরেছি। বাবা বলছেন, তোমার কাল পরীক্ষা, তোমার কি, হ্যাঁ তোমার লজ্জা নেই? লজ্জা আমার নেই, তুমি এত বলো, দেখো লজ্জা আছে আমার? আমি এত সত্ত্বেও সবকিছু করে বেড়াচ্ছি। সিনেমা না দেখলাম, কি সিনেমা দেখেছি? উত্তম কুমারের ছবি। পাগলের মতন উত্তম সৌমিত্রকে দেখতাম অভিনয় শিখবার জন্য, আর তুলসী চক্রবর্তী, ভানু বন্দ্যোপাধ্যায়, জওহর রায়কে দেখতাম। ছবি বিশ্বাস, কমল মিত্র এরা অনেক ওপরের মানুষ, কিন্তু এইসব মানুষগুলোকে নিচের মানুষ মনে করে, খুব কাছের লোক মনে করে আমি অভিনয় খুঁটিয়ে 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 দেখতাম। শিখতে হবে তো, শিখবো কোথায়? আর বরুণ দাশগুপ্তর কাছে গেছিলাম চতুরঙ্গে, তিনি হাতে ধরে অভিনয় শিখিয়েছিলেন। এই সব মিলিয়ে মিশিয়ে আর কি, এই আমার সৌমেন এখন যেমন দেখছিস, এটা 32.5 এত মানুষের থেকে সংগ্রহ করেছি। মানে দেবেশ আজকালকার চক্রবর্তী, তুমি তুমি মাঝে মাঝে আজকালকার শব্দ আনছো, তো আমি আজকালকার শব্দে একটা কথা বলতে পারি, একটা প্যাকেজ। হ্যাঁ হ্যাঁ, দেবেশ চক্রবর্তীর কাছে গিয়ে শিখেছি উচ্চারণ। হ্যাঁ, অদ্ভুত উচ্চারণের লেসন দিলেন কি, হাড্ডা হাড্ডা হাড্ডা, হাব্বা হাব্বা হাব্বা। এই যে দেবতার ক্লাসে প্রদীপদা কেন কি করে অত তাড়াতাড়ি কথা বললেন, দেবেশদাকে জিজ্ঞেস করেছেন, বলুন তুমি এইটা অভ্যাস করো, তুমি পারবে।
জল শুধু জল দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল মসৃণ চিৎকণ কৃষ্ণ কুটির লিষ্টুর লোলুপ লেলীয় জীব সর্প সমকুল খল জল ছল ভরা, কোথাও আটকাবে না, তুমি অভ্যাস করো। উনি আমাকে এক পাতায় লিখে দিলেন, সেগুলো অভ্যাস করে মেরে দিয়েছি। আমি ওই ইয়ের মতন আর কি, কি বলবো, ওই আমাদের মানকার ছিলেন না প্লেয়ার, মানকারের মতন খুব প্রতিভাবান নয়, কিন্তু অভ্যাস করে 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 ঠিক আছে চলো ভাই, যে একটা জায়গায় এসে যাবে। আমি হচ্ছে সেই এসে গেছে। তো যাই হোক, তুমি কি হয়েছো না, হ্যাঁ কি অভ্যাস করে করে আমি এরকম, তোরা সবাই একটা জায়গা দিয়ে দিয়েছি, বিখ্যাত হয়ে যাচ্ছে, এরপরে বাসে ট্রামে অটোয় উঠতে পারবো না, আমার বিপদ হবে। আপনারা শুনছেন তো এগুলো? সুমিত্রাদি আবার লিখেছে, দারুণ জমে উঠেছে। সুব্রতদা লিখছেন, অসাধারণ কবিতা, অপূর্ব। সুমিত্রাদিকে আমার প্রণাম, কারণ সুমিত্রাদি অনেক পেয়েছি আমি, বিভিন্ন অনুষ্ঠানে পেয়েছি, এবং উনি প্রতিবারই এসে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতেন আর বলতেন, সুমিত্রাদি, তরুণ কুমার, এরা সব বলতেন যে গলাটাকে ঠিক রাখতে হবে, কাজী সব বসেছি গলাটাকে ঠিক রাখতে, কি জানি না কি গলা, আমার তো মনে হয় ষাঁড়ের মতন গলা। তোর বৌদি আমায় প্রায়শই বলে, তুমি চিৎকার করো না তো, এইরকম গলায় তুমি চিৎকার করো না। মহুয়াদি লিখছেন, মহুয়াদি খুব আমাকে লিংকের জন্য বলেন মাঝে মাঝে, কিন্তু আজকে মনে হয় মহুয়াদি একদম সরাসরি চলে আসতে পেরেছেন, এবং মহুয়াদি কমেন্টও লিখছেন। তুই একটা মালকে হাজির করেছিস, মালের জন্য পেয়ে গেছে। না মালকে হাজির করলে হবে না, বল না। মহুয়াদি লিখছেন, সত্যি অপূর্ব, কবিতাটা কি সুন্দর, ছোটদের ফার্স্ট হতে হয়, সত্যি তাই। আচ্ছা, স্বাতী দাস, অভ্যাসটা শীর্ষে পৌঁছে দিয়েছে আপনাকে, সত্যি স্বাতী শীর্ষে মানে আমার প্রতিভা বলে কিছু নেই, ওই অভ্যাস, খালি অভ্যাস। ওই যে মরা মরা বলতে বলতে রাম হয়ে গেছে কোনোদিন, সেটাই। বল আর কি আর কি আড্ডা জানার জায়গা বলতে গেলে, আমরা তো আড্ডা মারার জন্য মানে মূলত বসেছি। তো আপনারা আড্ডাটা দেখছেন রেডিও ম্যানিয়ায়, সৌমেনের সঙ্গে প্রবীরদার আড্ডা। হবে, হ্যাঁ, রেডিওর ক্যান্টিনে হবে। তো এবার রেডিওর কথা যখন হলো, রেডিওর কথা একটু বলো। কারণ আপনারাও জানেন, এতদিনে জেনেই গেছেন যে এই যে সমস্ত মহিরুহদের পাওয়া, মহারথীদের পাওয়া, মানুষগুলোকে মানে কাছে করে নাও, এই ব্যাপারটা শুরুই হয়েছিল আকাশবাণী। কারণ আমরা একদম শুরুর দিকের ব্যাচ ছিলাম, 1997 এর ব্যাচ। তারপরে তো অনেক এখনো পর্যন্ত তারা চলেছেন। তো আকাশবাণীর নাটকের সঙ্গে তুমি ছিলে, এবং আকাশবাণী এফএম এ তোমরা একটা দিগন্ত খুলে দিয়েছিলে। আমি লোকে থেকে ছিলাম, রেডিওর যোগাযোগ আমার, আমি ইন্দিরাদির কোলে বসে কবিতা বলেছি। ওরে বাবা! সে কবিতা বলতে গিয়ে আবার গলা ধরে গেছে। ইন্দিরাদি আমার ক্যান্টিনে নিয়ে গিয়ে, অভয়দা ছিলেন তখন, অভয় কটা কাঁচা লঙ্কা দিত, আমায় কাঁচা লঙ্কা খাইয়ে দিলেন, কচ কচ করে চিবিয়ে, খা খা আর ফেল, খা থুতু করে ফেল। লাইভ অনুষ্ঠান, মেটা বুঝতে গেছি বাবার হাত ধরে, তারপর দেখলাম গলাটা ছেড়ে গেল। এবার আমি তো সেই বড় মাইকটা 5 নম্বর স্টুডিওর, ওই মাইকটা তো পাচ্ছি না, দাঁড়ালেও হয় না, বসলেও হয় না, একদম গেঁড়া ছিলাম। আমি 4-10 খেলেছি, আমি যখন কলেজে পড়ছি তখন আর 4-10 খেলতে পারিনি, আমি 11 ক্লাস অব্দি 4-10 খেলেছি, রবার টেনিস খেলেছি। তা সেই ইন্দিরাদি কোলে বসে, এইখান ডান দিকের কোলে হাঁটুর উপর বসিয়ে কবিতা বললাম, আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি। সেই আমার রেডিওর সঙ্গে সম্পর্ক। 5 টাকা একটু শুনি না, একটুখানি শুনি না। আমি যদি দুষ্টুমি করি, চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মা গো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো, তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করি,
যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখবো নয়ন মেলে। স্নানটি করে চাঁপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হতে। গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোটে। আমি আমার ছোট্ট ছায়া খানি দোলাবো তোর বইয়ের পরে আনি। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধেবেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়বো ভুঁয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে, দুষ্টু ছিলি কোথা? আমি বলবো, বলবো না সে কথা। ও, আমি কেন শুনতে চাইছি বুঝতে পারছেন তো? কাকলি লিখছেন যদিও সঞ্চালনার গুণে আড্ডা ভালোই জমে উঠেছে, কিন্তু সঞ্চালনার থেকেও আরেকজন যে সঞ্চালক আমার ডান দিকে বসে রয়েছে, যিনি পুরো আড্ডাটাকে মজিয়ে রেখে দিয়েছেন, জমিয়ের থেকেও বলা ভালো মজিয়ে। আড্ডা বাজনা আমি চিরকাল, তুই তো রেডিও দেখেছিস। তো যাই হোক, এক কাপ চায়ের পর দু সম- কাপ চা, দু কাপ চায়ের পর 3 কাপ চা, আড্ডাই মেরে যাচ্ছি আমরা। হ্যাঁ, তো লোভ হচ্ছে আপনাদের আরেকটা প্রবীরদার কবিতা শোনাই। প্রবীরদা এরকম যেমন লাইভ কবিতা বলছে, প্রবীরদার আরেকটা কবিতা আপনাদের শোনাই, খুব লোভ হচ্ছে। লাইভই শোনাবো? লাইভ না, লাইভ এবার শোনাবো তোমার, নাকি তুই শোনাবি? আমি শোনাচ্ছি তোমার কবিতা। আচ্ছা তুই শোনা, আমি শুনি। বিবশ শোনাচ্ছি। দিন বিরস কাজ, কে কোথা ছিনু দোহে, সহসা প্রেম আসিলে আজ, কি মহা সমারোহে। নীরবে রয় অলস মন, আঁধারময় ভবন কোণ, ভাঙিলে দ্বার কোন সে ক্ষণ, অপরাজিত ওহে। সহসা প্রেম আসিলে আজ, বিপুল বিদ্রোহে। কানন পর ছায়া বুলায়, ঘনায় ঘন ঘটা, গঙ্গা যেন হেসে দুলায় ধৈর্যটির জটা। যে যেথা রয় ছাড়িল পথ, ছুটালে ওই বিজয় রথ, আঁখি তোমার তড়িৎ বত, ঘন ঘুমের মোহে। সহসা প্রেম আসিলে আজ, বেদনা দান বহে। তো এরকম টুকরো টুকরো করে আপনাদের শোনাবো। সাথী লিখছিল আরো আবৃত্তি শুনতে চাই, তো ওই জন্য সাথী এবং সাথীর মতন যারা রয়েছে তারা সবাই, আপনারা সবাই আমাদের প্রণম্য নমস্য, আপনাদের প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা আমাদের পক্ষ থেকে। আপনারা আছেন বলেই আমরা আছি, এটাও আমি সবসময় মনে করি, হ্যাঁ, ওরে বাবা রে বাবা। সব সময় মনে করি। আকাশবাণীতেও যা, এই লাইভেও তাই। কারণ এমন একটা পারিবারিক আবহ না থাকলে, অন্তরঙ্গ আবহ না থাকলে কোনো কিছুই ঠিক মতো হয়ে ওঠে না। আবহাওয়ার তো কথা যখন বললি না, আমি একটা হুম কথা হুম বলি তোকে থামিয়ে দিয়ে। হুম হুম আমি একটা 34 দিনের ওয়ার্কশপ করেছিলাম সেই আরেক মহিরুহর কাছে। তাঁরা প্রকৃত হুম মহিরুহ, অজিতেশ হুম হুম, বন্দ্যোপাধ্যায়। ওরে বাবা। তিনি প্রথম দিন ক্লাসে এসেই প্রথম কথা বলেছিলেন, ইফ ইউ ওয়ান্ট টু বি এ পারফর্মিং আর্টিস্ট ইউ মাস্ট বি এ প্রস্টিটিউট, সুপার প্রস্টিটিউট ফার্স্ট, দেন ইউ উড বি এবল টু অ্যাচিভ ইট। আমার তখন চ্যাংড়া বয়স, মাথার মধ্যে ঠাস করে লাগলো। যখন দুপুরে খাওয়ার বিরতি, আমি চারপাশে ঘুরঘুর করছি স্যারের। বললেন, কি হলো, তুমি খাওনি, খাবে না? হ্যাঁ স্যার, খাওয়া হয়ে গেছে। তাহলে এখানে করছো, যাও ওখানে। স্যার একটা কথা জিজ্ঞেস করবো স্যার। বলছি, বলো বলো বলো। উনি বুঝতে পেরেছেন, সঙ্গে সঙ্গে হাসছেন। আমি স্যার, আপনি যে প্রথমেই কথাটা বলবেন, বলে হ্যাঁ, তোমার সামনে যারা থাকবে, সে তুমি যেখানেই কাজ করো, যেখানে যে মাধ্যমে, মঞ্চে, বেতারে, তখনও তো টেলিভিশন ওইভাবে আমাদের এখানে আসেনি, হুম যেখানে কাজ করবে, রেকর্ডে, সামনে যারা আসে, সামনে আছে যারা, তারা হচ্ছে তোমার বাবু। প্রস্টিটিউট কি, বাবুকে সন্তুষ্ট না করলে বাবু কিছু দেয় প্রস্টিটিউটকে? তুমিও যদি বাবুদের সন্তুষ্ট না করতে পারো, বাবুরা কিচ্ছু দেবে না। অভ্যাস করো, অভ্যাস করো। সেই যেমন ভাবা অভ্যাস করো, ঋত্বিক ঘটক বলেছিলেন না,
হুম, সেই হুম, রকম হুম। উনিও বললেন অভ্যাস করো যে বাবুদের কি করে সন্তুষ্ট করবে, সারা জীবন এই চেষ্টাই করে যাচ্ছে। এই যে স্বাতী বলছেন আবৃত্তি সত্যি তাই। বা তোকে বলছেন আপনাকে, আপনার জন্য ফেসবুকে এত সুন্দর, মানে আমি সুন্দর নয় কিন্তু স্বাতী, আমি খুব অসুন্দর। আমাকে ডিমের মতন দেখতে, ষাঁড়ের মতন কথা, আর মেজাজটা একদম দুর্যোধনের মতন। হুম। আমি যার জন্য প্রতিযোগিতায় যাই না, সহযোগিতা করি, কারণ প্রতিযোগিতায় বিপদ আছে, অনেক খাটতে হয়, সহযোগিতায় খাটতে হয় না, একটু কাঁধ বাড়িয়ে দিলে হয়ে যায়। এই আর কি। তো আমাদের আড্ডা জমে গেছে, এবং জমে গেছে বুঝতেই পারছেন, 45 মিনিট 35 সেকেন্ড কোথা দিয়ে বেরিয়ে গেছে হু হু করে। তো আপনারা সবাই আছেন আমাদের সঙ্গে, আমি আছি প্রবীরদার সঙ্গে, বা প্রবীরদা আছেন আমার সঙ্গে। সঞ্চালনা তো নামেই হচ্ছে, জোরদার আড্ডা হচ্ছে, এটা বলতেই আমি হয়। বলছি তো, হ্যাঁ, আমি তো খুব ভালো করেছো। বঙ্গোপেশ্বর না। তুমি তো বলবে, তুমি তো বলবে। না, আমার আচ্ছা। নামই বঙ্গোপেশ্বর। তো আকাশবাণী হলো, এ হলো, নাটকও হলো। তো সিনেমার কথা একটু শুনি তোমার কাছ থেকে, সিনেমা বা সিরিয়াল, তোমার যে কাজকর্ম। সিনেমায় প্রথম কাজ করি সেই বাংলাদেশ যুদ্ধের সময়, সে হুম মুক্তিযুদ্ধের হুম কাহিনী নিয়ে একটা ছবি হয়েছিল। হুম হুম উমাপ্রসাদ মৈত্র ছিলেন হুম হুম ওই ইয়েতে, যখন বরুণদার গ্রুপে যেতাম তখন উমাপ্রসাদ মৈত্রর সঙ্গে আলাপ হয়েছিল। উনি একদিন আমার অফিসে ফোন করেছেন। আমি গার্ডনি শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে চাকরি করতাম। তা আমার আমার কপাল দেখ, আমার যারা টেলিফোন অপারেটর ছিল তারাও আমায় কি ভালোবাসতো। আমি ফোনে যদি না ধরতে পারতাম, ডিপার্টমেন্টে হয়তো নেই, কাজে গেছি অন্য কোথাও, ওরা ফোন ধরে কে ফোন করেছে, কি তার নাম্বার সব লিখে রাখতো, আমার খুঁজে নিয়ে আমায় বলতো যে তুমি এখানে ফোন করো, তোমার ফোন করেছিলেন। তো এরকম উমাদা একদিন বললেন, এই কালকে তোর কি কাজ আছে? আমার অফিস আছে। বলে কালকে অফিসটা না ডুব মার। হুম আমি কি করব? বলে এইরকম একটা সিনেমা হচ্ছে, মঞ্চে অভিনয় করেছি, সিনেমা হচ্ছে শুনে তো লাফিয়ে উঠছি, হুম কালকে চলে যেত। চলে গেলাম নিউ থিয়েটার স্টুডিওতে, সেই অভিনয় করলাম প্রথম সিনেমার স্ক্রিনে। বোধহয় যখন ছবি দেখেছি তখন 2 মিনিট 2.5 মিনিট ছিলাম। তারপর অনেক দিন চলে গেল, জন্মভূমি সিরিয়ালে কাজ করতে নিয়ে গেল সুদীপ বসু, তখন ওখানে প্রোডাকশন কন্ট্রোলার নাকি প্রোগ্রামার ওই সমস্ত ছিল। হুম 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 দর্পণে শরৎ নাটক করছিলাম স্টেজে। তো আমার হুম দুঃসাহস, হুম তুই চিন্তা কর, সৌমিত্রদার মতন লোক দর্পণে শরৎ কমার্শিয়াল স্টেজে করেছেন, আমি গ্রুপ থিয়েটার হুম হুম সেসব করতে গেলাম। প্রতিকৃতিতে সাহস বোঝ। হুম, তা করতে গিয়ে সুদীপ ডেকে নিয়ে গেল, একটা রোল দিল দ্বিজেন বন্দ্যোপাধ্যায় ডাক্তার, তার কাছে আমি এসছি রুগী, আস্তে হুম আস্তে হুম তার সহকারী হয়ে যাব। হুম হুম আমি দেখলাম এই মরেছে, এ তোমার চাকরি চলে যাবে। বলে কি আগামী 20-25 দিন তোমায় রোজ লাগবে। হুম আমি হুম ভাই পারবো না, আমার চাকরি চলে যাবে। আর চাকরিটা ছাড়বো এ ভাবটা অনেক পরে হয়েছিল। কিন্তু আমার বউ আর আমার এক ডিরেক্টর পার্সোনাল ছিলেন নাগাল্যান্ডের মানুষ, হুমায়ুন রাও, এরা দুজন মিলে আমার কিছুতেই চাকরি ছাড়তে দেয়নি। তা আমি তখন সুদীপ করলাম, সুদীপ কি করা যাবে, আমি খুব বেশি হলে 5 দিন আসতে পারি পরপর, 5 দিন আমি ছুটি নিতে পারবো। তো ছুটি 5 দিন নিয়েছিলাম, 5 দিন ছুটি করেছি। তারপর ওরা চরিত্রটাকে হারিয়ে গেছে, মন খারাপ হয়ে তার সে কোথায় চলে গেছে, ছেড়ে দিয়ে বিভাগী করে দিয়েছিল। সেই জন্মভূমিতে প্রথম সিরিয়াল শুরু করলাম, তারপর পালিয়ে এলাম, ছুটি নিতে পারবো না ওইসব। হুম 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 তারপর সিনেমা, স্ট্রিট লাইট ছবিতে পার্পল মিউজিকে রেকর্ড করতে গেলাম, ময়ূখ আর জয়দীপ, স্ট্রিট লাইট ছবি। তখন বললো একটা রোল করে দিতে হবে। কি রোল? মাতালের রোল। আমি জীবনে মদ ছুঁইনি, প্রায় ছুঁইনি। মদে আমার কোনো নেশা নেই, আমায় অধিকাংশ লোকই মদ না বলে ডাকে। সেই সেই চরিত্র করতে হবে, করলাম। হম, আমাদের সুপ্রতীক দাস যে গান গায়, ও বলে হুম প্রদীপ দা তুমি কি গো, হ্যাঁ এইরকম একটা ঘেন্নার চরিত্র তুমি করলে, তোমায় দেখে ঘেন্না হচ্ছিল স্ক্রিনে দেখে।
আর ওরা তো বলেছে ওইটাই করতে। এই গেল, এরপর শপথ ছবি করি, আলো আঁধার, এই সময় নানান ছবি, ৬টা ৭টা ছবি হয়েছে। আর হুম হুম সিরিয়াল করেছি বোধহয় ৭০-৭৭ হয়ে গেছে। এই ২ বছর হুম হুম। ভয়ে যায়নি ভাই, করোনা হয়ে সৌমিত্রটা মরে যাওয়ার পর আর ভয়ে যায়নি। একটু একটু ইচ্ছে হচ্ছিল, ও একদম না, মরে যাবো শেষকালে। আমি মরে গেলে আমার বউটাকে কে দেখবে বল, ছেলে ২০০০ কিলোমিটার দূরে থাকে, কিন্তু ছেলের বাড়িতে বসে তোর অনুষ্ঠান করছি, তুই তো দেখলি ছেলেকে, ছেলে সব ব্যবস্থা করে দিল, তাই অনুষ্ঠান করছি। আর আমার বউটাকে কে দেখবে বল, সত্যিই সে তাই। ১৯ বছর বয়স থেকে আমার সঙ্গে আছে। এবং শুধু তাই নয়, এত বড় অবলম্বন হয়ে গেছে, ওরে এত বড় বাবা, এত বড় অনুপ্রেরণা হয়ে গেছে। আমার তো বউ বৌদিকে ছেলে না থাকলে এখন ছেলের বউটাও সেই রকম হয়েছে। বৌদিকে আমার প্রণাম জানিও। আর কি বলবো, মানে এরকম অনুপ্রেরণার মানুষ না থাকলে প্রবীর ব্রহ্মচারী তৈরি হয় না, এটা তো ঘটনা। এরকম কি তাই তো? পাগলকে ধারণ করেছে, কি করবে বল, বুঝে গেছে একে আচ্ছা, দিয়ে আর কিছু হবে না। আচ্ছা, স্বাতী লিখছেন খুব হাসছি। ডেফিনেটলি আমরা সবাই হাসছি, আমি আস্তে আস্তে ওইটাই তো অনুষ্ঠান পারি, চলছে। আমি হাসির কথা বলতে পারি, আর কিচ্ছু পারি না। ও কবিতা টবিতা সায়ন পড়ার লিখছে, খুব সায়ন অভ্যাস আমার একটি আছে। ছোট ভাই। আচ্ছা, সায়ন আর একটি ছোট ভাই, দাদা খুব ভালো অনুষ্ঠান হচ্ছে। স্বাতী লিখছেন আবার, এত আন্তরিক অনুষ্ঠান, সাথী থাকতে পেরে মন ভালো লাগবে। সাথী, এটাই বিরাট পাওনা আমাদের সবার আরে কাছে। মন, এবং মন অবশ্যই পাচ্ছে কোত্থেকে, মন কোথা থেকে পাচ্ছে? এখন কি মন আছে নাকি? এখন তো কিলো কুইন্টাল, কিলো কুইন্টাল গ্রাম মন আছে, মন তো নেই। সাথী মন পাচ্ছে কোথা এখন থেকে? এখন মন হচ্ছে মধ্যাহ্ন মন আর কি, সেটাই, ও হ্যাঁ, যেটা প্রবীর দা বলল, মধ্যাহ্ন হ্যাঁ, মন, দন্তন্য নয়। মদ তো না পাওয়া যায় বল, তাহলে এত সেই, চারিদিকে হানাহানি হতো, এত চারিদিকে হানাহানি হতো বল। আচ্ছা, প্রবীর দা একটা সাহস দিচ্ছে বলে একটা ছোট্ট লেখা লিখেছিলাম আজকে, আজকের জন্য ঠিক ভেবে নয়, হঠাৎ একটু করে বল না বাবা, লিখেছিলাম। একটু বল না বল। মাঝে মাঝে মনে হয় একটু পেছনের রাস্তায়, যে প্রবীর দা যেমন একদম শুরুর দিকে পেছনের রাস্তায় হাঁটতে শুরু করলো না, আমারও মাঝে মাঝে মনে হয় একটু ওই সময়টাকে ফিরে দেখি, ঠিক ছোটবেলা নয় কিন্তু ছোটবেলার জায়গাটাকে। তো কবিতাটার নাম হচ্ছে পিছুটান। সবাইকে ভেবেই লেখা। আমার আমার তুই শুধু পিছুটান না, সবারই তো তুই পিছুটানের কত জায়গা কিছু থাকে। করতে পারিস, কবিতা লিখতে পারিস, গান গাইতে পারিস, সঞ্চালনা না করতে গো, পারিস, খুবই সামান্য আবৃত্তি করতে মানুষ। পারিস, নাটক করতে পারিস। হ্যাঁ, খুবই সামান্য মানুষ। তো অটাকে চেপে আহ, রেখেছিস, অটাকে চেপে রেখেছিস যাতে ওটা দেখা না যায়, বুঝতে পারছিস? আচ্ছা, যাই হোক। পড় কবিতাটা পড়। হ্যাঁ, পিছুটান কবিতাটার নাম, লেখাটার নাম আর কি। পিছুটান ব্যথা দেয় দিক, তবু আমি চেনা পথে যাব। বলগাছুট হরিণের মতো দুপায়ে সবুজ মাড়াবো। যে সবুজ অবুজ আঁচলে মুখ মোছে পরিপাটি করে, নরম দাঁতের কলবে মুঠো মুঠো শিশিরেই ঝরে। যে একলা সময় তখন আরাম চেয়ারে রোদ মাখে, ভোরের আজানটুকু শুনে গীতা কোরআনেই চোখ রাখে। আলপথ পাড়ি দেয় শালিখের ছোট সংসার, আদিগন্ত ভালোবাসা মেখে খুলে দেয় বন্ধ দুয়ার। সর্ষের হলুদ রঙা বনে ফড়িংয়েরা খায় লুটোপুটি, ইতি উতি উড়ে যায় বলাকারা গুচ্ছে কি দুটি। আমায় চিনবে কেবা, কাউকেই চিনব কি আমি, জানবে শুধুই পথ আমার নয়ন পথগামী। আমার আমিকে রেখে ফিরবো যে সেই প্রতীক্ষায়, যেখানে পিছু টান মেখে দিন আসে দিন চলে যায়। আনমনে সারি গান গেয়ে সে পথেই আবার হারাবো, দল ছুটবে পরোয়া হয়ে, প্রিয় নামে দুহাত বাড়াবো। পিছুটান, মানুষের এই অবশ্যই, পিছুটানটায় বড্ড সরতে ইচ্ছে করে, হ্যাঁ, প্রিয় যে নামে তো কোথায় দুহাত হারা। বাড়াই, প্রিয় নামে দুহাত বাড়িয়েই তো জীবনটা আমরা মানে বাহিত করি না, জীবন যাপন আমাদের তো প্রিয় নামের পিছুটানেই কাটে। সত্যি যাপনের জায়গা। আর বিশেষ তুই করে আরেকটা মনে হয় সবসময় কি জানো, যে প্রিয় নাম আমি মানে উদ্দেশ্য করতে চেয়েছি ডাক নাম। আমাদের তো হুম, ডাক নামগুলো হারিয়ে যায়, ডাক নাম ডাকার লোকগুলো হারিয়ে যায় জীবন থেকে। নিশ্চয়, তো প্রণাম সেই করার লোক একটা, খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, প্রণাম করার লোক পাওয়া যায় না, ডাক নামে ডাকার লোক পাওয়া যায় না। তো
তো এই সমস্ত দিকটা মিলিয়ে একটা যেন অব্যক্ত বেদনা যেটাকে বলে, যেটা সবসময় যেন কুড়ে কুড়ে খায়, তো সেটার জন্যই এরকম ছুটে যাওয়া। তো আপনার কথা বাদ দিন, আপনারা প্রবীরদা আজকে আমাদের সঙ্গে আছে। আমি শুধু আজকে শিশু দিবস এবং এইরকম একটা আবহ, এই জায়গা থেকে কবিতাটা লেখাটা আপনাদের কাছে ধরলাম। তো এটাকে আপনারা মার্জনার চোখেই দেখবেন। প্রবীরদার আরেকটা নিবেদনে চলে যাই কথা বলতে বলতে, কারণ সময় এগিয়ে আসছে ক্রমশ। প্রবীরদার কথা শুনতেই হবে, আর প্রবীরদার আবৃত্তিও শোনাবো বলে আপনাদের জন্য বসিয়ে রেখেছি। এবার হচ্ছে সুচেতনার থেকে জীবনানন্দ দাশের সুচেতনা, একটা কবিতা। তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে, তবুও তোমার কাছে আমার হৃদয় আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ। পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন, মানুষ তবুও ঋণী পৃথিবীর কাছে। কেবলই জাহাজ এসে আমাদের বন্দরের রোদে দেখেছি ফসল নিয়ে উপনীত হয় সেই শস্য। অগণন মানুষের সব থেকে উৎসারিত স্বর্ণের বিস্ময়। আমাদের পিতা বুদ্ধ কনফুসিয়াসের মতো আমাদেরও প্রাণ মুখ করে রাখে, তবু চারিদিকে রক্তক্লান্ত কাজের আহ্বান। সুচেতনা, এই পথে আলো জেলে, এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। এ বাতাস কি পরম সূর্যকর জল, প্রায় ততদূর ভালো মানব সমাজ আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয়, ঢের দূর অন্তিম প্রভাতে। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে। এসে যে গভীরতর লাভ হলো সে সব বুঝেছি শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে। দেখেছি যা হলো হবে, মানুষের যা হবার নয়। শাশ্বত রাত্রির বুকে সকলেই অনন্ত সূর্যোদয়। এক অসাধারণ নিবেদন শুনলাম, মানে স্তব্ধ হয়ে থাকতে হয় বেশ কিছুক্ষণ। দাঁড়া, সুপ্রিয় অনেকক্ষণ বাদে এসেছে। সুপ্রিয় বলেই ছিল অনুষ্ঠানটা দেখবে, আমাদের সুপ্রিয় রায়। তার আগে যে কজন এসছেন তাদের কথা আবার বলে দিই। সাথী লিখছেন, আহা কি সুন্দর লেখা, বলা অপূর্ব। সুমিত্রা দি আবার লিখছেন, সৌমেন মন চাইছে আরো শুনি। অবশ্যই, যতক্ষণ আমরা থাকছি ততক্ষণ তো তুমি শুনতেই পাবে। সায়ন লিখছেন, সৌমেনদার লেখাটা অপূর্ব লাগলো। আমারও লিখেছে। তো যাই হোক, সুপ্রিয় খুব সুন্দর করে একটা লিখেছে, অনেকটা বড়। আকাশবাণীতে এদের সবাইকে অকারণে ভয় পেতাম, কেন জানি না, ফলে মিস হয়েছে অনেক অভিজ্ঞতা। তুমি খানিকটা স্বাদ এনে দিলে। তবে সঙ্গ পাওয়ার মতো ধৃষ্টতা না হলেও শুনেছি প্রাণ ভরে। আজ মনে হয় এদের গভীরতা, পড়াশোনা, আড্ডা প্রাণতা, আকর্ষণের স্তর আমরা কোনোদিন ছুঁতে পারিনি, পারবও না। তবু অন্তত শুনতে পেয়েছি, ভুল ও ভ্রান্ত হলেও প্রয়াস পেয়েছি, এও অনেকটা পাওয়া। আরো পরের প্রজন্ম তো সেটুকুও পেল না। সত্যি সুপ্রিয়।
নিরুপম দা, প্রবীর দাদা আমাদের গড়িয়ায় থাকেন, আমার খুব প্রিয় আবৃত্তি শিল্পী নিরুপম রায়। প্রীতিশ দাশগুপ্ত, প্রীতিশ আপনাকে প্রণাম জানাই। এই হলো আমাদের আদরের শ্রদ্ধার প্রবীর। আপনারা সবাই আমাদের আদরের শ্রদ্ধার প্রণম্যের সবকিছু। তো 1 ঘন্টা পক্কা পেরিয়ে গেছে, তবুও অনুষ্ঠানের আকর্ষণ এক ফোঁটাও কমেনি। কারণ আছে সঙ্গে আমাদের প্রবীরদা, প্রবীর ব্রহ্মচারী। আজকে প্রায় টেনে এনে বেঁধে একটা মানুষকে নিয়ে চলে এসেছি একটা ছোট্ট পর্দায়, যে মানুষটা হতাম বড় না, পর্দা। তুই পেতিস না যদি আমার ছেলে না থাকতো। সত্যি এত তাই, সত্যি সহায়তা তাই। না করলে আমি এই ব্যাপারটা কিছু বুঝি না, কিছু বোঝবার হুম চেষ্টাও হুম করিনি, তাহলে আমার কবিতা পড়া হবে না, সত্যি তাহলে তাই। আমার কবিতা পড়া হবে না। আচ্ছা প্রবীরদা, এই কবিতা পড়া, অভিনয় করা, বাচিক শিল্পের সঙ্গে যোগ থাকা, এর ফাঁকে ফাঁকে তোমার কি কখনো কোনোদিন 2 লাইন লিখতে ইচ্ছে হয়নি? বা তুমি লিখেছো কখনো? এই তুমি তো মরেছে, ওসব লিখেছো লিখেছি মনে তো হয়। আমার জন্য। তুই এইটা ফাঁস করে দিস না ভাই, ওসব লিখেছি আমার জন্য, ওসব লিখেছি আমার জন্য একদম। আমার সাহস নেই নিজে তুমি লিখতে পারি আমাদেরকে এসব এক, বলার। না নিজে লিখতে পারি বলার জন্য না, কিন্তু আমাদেরকে একটা অন্য স্বাদ দেওয়ার জন্য তুমি কি 2 কলমও শোনাতে পারো না, 2 লাইনও? আমি বা চারটে লাইন দুটো বলতে দুটো পারি, চারটে লাইন। ঠিক আছে, তুমি বলো আমাদেরকে, তোমার লেখা বাংলা একটু আমার শুনি। মুখের ভাষা, বাংলা আমার মা, বাংলা আমার মায়ের আদর, বাংলা ছেড়ে কোথাও যাব না। আমি প্রয়োজন মতন লিখে নিই, আমার যেরকম কবিতা নির্বাচন করি অনুষ্ঠানের জন্য, কারণ আমার অনুষ্ঠান তো অন্য একটা ফরম্যাট, একটা গল্প ধরে নিয়ে করি, হুম 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 সেই তখন 2-4টে কবিতা লিখে নিতে হয়, কি করব, উপায় নেই তো। হুম 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 আর এই কবিদের সঙ্গে থেকে, কবিদের সঙ্গে থেকে, তুই ধর না, প্রমোদ, ব্রত, জয়, মৃদুল, প্রীতিশ দা, অর্ধেন্দু দা, মঞ্জুস দাশগুপ্ত, রানা চট্টোপাধ্যায়, আলোক সরকার, মনীন্দ্র গুপ্ত, এই অনেক অনেক, শান্তনু দাস, তারপর আবৃত্তি শিল্পীরা তো আছেন, প্রদীপ দা, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, কাজী সব্যসাচী, নীলাদ্রি শেখর বসু, এরকম বহু মানুষ। তারপর আমার ছোটরা, অনুজরা, যারা লিখতে পারে, বলতে পারে ভালো, এদের সঙ্গে থেকে থেকে খানিকটা কি হয়, মাছি গুড়ের চারপাশে ঘুরতে ঘুরতে গুড়ে পড়ে গেলে তখন গুড় আর মাছি মিলেমিশে একাকার হয়ে যায়। আমারও মিলেমিশে সেই অবস্থা একাকার হয়ে হয়ে যায়, যায়, ঠিক। আমারও সেই অবস্থা। এখন গুড় মাছি হয়েছি না গুড় পাটালি হয়েছি কে জানে, সে মানুষ বিচার করবে। কিন্তু আমার একটা কিছু ওইরকম হয়েছে, এখন বুঝতে পারি। আচ্ছা, গ্রুপ থিয়েটারের সঙ্গেও তো তুমি আছো, এবং বেশ গ্রুপ জমিয়েই আছো থিয়েটারে এখন অবশ্য অভিনয় একটুখানি। করেছি, গ্রুপ হুম থিয়েটারে অভিনয় করেছি, গ্রুপ থিয়েটারে অভিনয়ের সুবাদে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির বিশিষ্ট অভিনেতার পুরস্কার পেয়েছি, এটা অনেক বড় পাওয়া হুম হুম জীবনে। তোর মতন ভালোবেসে অনেকে অনেক কিছু দিয়েছেন, এইটাও একটা ভালোবাসার পাওয়া। কিন্তু গ্রুপ থিয়েটার এখন যা অবস্থা হয়েছে, হুম হুম এখন গ্রুপ থিয়েটার মানেই হচ্ছে আমার দল, আমাকে দেখুন, আমার ব্যাংক ব্যালেন্স হুম ভরুন, তাই করতে গিয়ে নানান চাতুরি, ছল চাতুরি। শেষ থিয়েটার করতে গেছিলাম, দুঃখে চলে এসেছি। একটা দলে, একটা নাটকের 8 মাস ধরে আমি মহলা দিয়েছি একটা চরিত্রের, সেই হুম হুম স্ক্রিপ্টটা আমি রেখে দিয়েছি হুম হুম প্রমাণ হিসেবে। স্ক্রিপ্টের ওপরে অমিত মৈত্র নাটক, তার উপরে লেখা ছিল এই চরিত্র, অভিনেতা আমার নামটা লেখা। তা 8 হুম মাস হুম হুম মহলা দেওয়ার পর আমার ছেলের কাছে মাঝে মাঝে চলে আসি, ছেলেটাকে না হুম দেখে হুম থাকতে পারি না। আমি হুম আসবো হুম বলে আমি ছুটি নিয়েছি 20 দিনের, তারা ছুটি দিয়েছেন, তবে আমি টিকিট কেটেছি। এখন না উড়ে আসি, একটু স্বাচ্ছন্দ্য হয়েছে বলে, তখন তো হুম রাজধানীতে হুম হুম আসতাম। এবার অনুষ্ঠান যেদিন আসবো তার আগের আগের দিন ওরা বলছেন আপনার যাওয়া হবে না। মানে না, আমরা অমুক শিল্পী ডেট পেয়েছি, সেই জন্য নিরঞ্জন সদনে হুম টানা হুম রিহার্সাল করবো, আপনার যাওয়া হবে না। আমি হুম হুম শুনুন,
আমি যেমন নাটক করবার জন্য দায়বদ্ধ, তাই রিহার্সাল দিয়েছি, রিহার্সালে কোনোদিন 1 মিনিট দেরি করে যাইনি, যতক্ষণ রিহার্সাল হয়েছে ওখানে থেকেছি, কোনোদিন আগে আসবো বলে এসব করিনি। ছেলের কাছে যাওয়াটা আমার দায়বদ্ধতা, আমার জীবনে কমিটমেন্টের দাম সবার আগে। আমি কমিট করেছি ছেলে আমার অপেক্ষায় থাকবে, আমি যাবই। তাতে আপনাদের নাটককে আমায় যদি বাদ দেন, বলে তাহলে আমাদের উপায় নেই, বাদ দেওয়া আছে, বাদ দিন না, বাদ দিন, আমার কিচ্ছু আসে যায় না। আমি আপনাদের নাটক করে বিখ্যাত হলাম কিনা এই করলাম, কারণ আমি ইতিমধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির পুরস্কার পাওয়া লোক, আমার একটা স্বীকৃতি পেয়ে গেছি আমি। পবিত্র সরকার, বিভাস চক্রবর্তী, নৃপেন সাহা, অশোক মুখোপাধ্যায়, মনোজ মিত্র, এদের মতন মানুষরা আমায় স্বীকৃতি দিয়েছেন যে আমি অভিনয় করতে পারি। আপনারা আমায় বাদ দিলে আমার কিচ্ছু আসে যায় না, বাদ দিয়ে দিন। তা এই বদমাইশি এখন গ্রুপ থিয়েটার জুড়ে, সেই জন্য আমি আর গ্রুপ থিয়েটার ধারে কাছে যাই না, ধারে কাছে যাই না। এখন গ্রুপ থিয়েটার মানে দলবাজি, দলবদ্ধতা, কামানো, একটা দুটো লোক কামাবে খালি। আমি ভাই এতে নেই, আমি ভালোবেসে কাজ করব, আমার খুবই সত্যি কথা, খুবই সত্যি কথা। কারণ ফলে এখন হয়েছে কি, গ্রুপ থিয়েটারে কিছু কিছু নাটক দেখতে গিয়ে উঠে চলে এসেছি, সেই অভিনয় চোখে দেখা যাচ্ছে না, দাদা বলেছে দাদার মতন করতে হবে। আমি দর্পণের সরস্বতী আর রাঙামাটি পরপর দুটো নাটক। আচ্ছা, তোমাকে যদি বলি, তুমি নাটকের কথা বলতে বলতে যখন বললে দর্পণের সরস্বতীর কথা যখন এলো, তো তোমার যদি একটুও মনে থাকে আমাদেরকে একটু শোনাবে দর্পণের সরস্বতীর কোনো? আমি ওটা প্রতিজ্ঞা করেছি, নাটক আমি নাটকের কোনো কথা বলবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার ভীষণ অভিমান হয়েছে, তুই বোঝ 8 মাস চরিত্রটায় মহলা দেওয়ার পর চরিত্রটা পুরো আমার তৈরি হয়ে গেছে, ভাবনা চিন্তা অবয়ব পেয়ে গেছে, সেইখান থেকে একজনের ডেট পাওয়া গেছে বলে এত একজন ইম্পর্টেন্ট। এটা কি গ্রুপ থিয়েটারের ধারণা, ধ্যান ধারণা, কনসেপশন? সৌমিত্র চট্টোপাধ্যায় তো গ্রুপ থিয়েটার করেছেন, এইরকম গ্রুপ থিয়েটার, তাহলে গ্রুপ রইল কি? তাহলে ব্যক্তি বিশেষের প্রাধান্য আমি নেই। সেজন্য আমি নাটকের কোন শ্রুতি নাটকও করতে চাই না, আমি ওই কারণে যে শ্রুতি নাটকেও শেষ পর্যন্ত ওই ব্যক্তি প্রাধান্য হয়ে যায়। মানসী সিনহার সঙ্গে আমি কাজ করেছি, মঞ্চে অভিনয় করেছি, শ্রুতি নাটক করেছি। মিষ্টু আমায় বলেছে তুমি কেন এটা নিয়মিত করছো না, আমি তোমায় সঙ্গ দেবো। না রে মিষ্টু, করলে আমি যদি ওই রকম হয়ে যাই, ওদের মতন বদমাইশ হয়ে যাই, খালি বদমাইশি দিয়ে তো, যার জন্য গ্রুপ থিয়েটারে হত দীর্ণ অবস্থা। একমাত্র ইদানিং কালে একটা দুটো মানুষ পাগলের মতন এখনো কাজ করে, তার মধ্যে একটা লোককে রোজ সকালবেলা আমি শুভ সকাল না জানালে আমার খুব খারাপ লাগে, ফাল্গুনী চট্টোপাধ্যায়। কি সিরিয়াসলি এখনো নাটকটা করেন, আবিরের বাবা আর কি, আবিরদার বাবা, আবিরের বাবা। এইরকম দু চারটে লোক এখনো, পঙ্কজ মুন্সির মতন লোক এখনো আছে, পঙ্কজ মুন্সি, অশোকদার মতন লোক এখনো আছে, দু চারটে লোক আছে, অল্প, খুব অল্প, হাতেই গোনা যায়। আর সব নাটকগুলো এখন কোম্পানির মতন চলে, কোম্পানিতে যেমন রাজনীতি আছে, রলবাজি আছে, এই সমস্ত আছে, সব সব চলে এরকম। ওই জন্য আমি গ্রুপ থিয়েটারের উপর ভীষণ অভিমান, আমি সরে এসেছি। থাক নিজের, আর আবৃত্তি করলে চুপি চুপি তো এখানে বলা যাবে না, আবৃত্তি করলে পয়সা পাই, গ্রুপ থিয়েটারে তো পয়সা দেয় না। এটা অভিমানের জায়গা। যাই হোক, তুমি যখন আবৃত্তির কথা তুললে, ছোটদের কথা শুনিয়েছো, চাপা হয়ে ফুটিয়েও শুনিয়েছো, আমাদের বড়দের জন্য একটু কিছু শোনাও না, সবাইয়ের জন্য। বড়দের এখন ভারতবর্ষের যা অবস্থা, দুটো কবিতা আমি বলি। একটা তারাপদ রায়ের লেখা, আমাদের সর্বনাশ হয়ে গেছে, আর একটা নীরেন্দ্রনাথ চক্রবর্তী লেখা, না রাম না গঙ্গা। আমাদের হতদরিদ্র হীন জীবনযাপনের কারণ আমি খুঁজে পাই মধ্যবিত্ত জীবনে।
হুম হুম। এই দুটো কবিতায় আমি সেটুকুনি আমার মনোভাবটা প্রকাশ করবো, নিশ্চয় বড়দের। ঠিক আছে, নিশ্চয় তুমি করো করো। আমরা যে গাছটাকে কৃষ্ণচূড়া ভেবেছিলাম, যার উদ্দেশ্যে ধ্রুপদী বিন্যাসে কয়েক অনুচ্ছেদ প্রশস্তিও লিখেছিলাম, গতকাল বলাইবাবু বললেন ওইটি বানর লাঠি গাছ। অ্যালসেশিয়ান ভেবে যে সারমেয় শাবকটিকে গত 3 মাস বকলস পরিয়ে মাংস খাওয়ালাম, ক্রমশ তার খেঁকি ভাব প্রকট হয়ে উঠছে। আমরা বুঝতে পারিনি আমাদের ঝর্ণা কলম কবে ডট পেন হয়ে গেছে, আমাদের বড়বাবু কবে হেড অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছেন, আমাদের বাবা কবে বাপি হয়ে গেছেন। আমরা টের পাইনি আমাদের সর্বনাশ হয়ে গেছে। আমাদের সর্বনাশের কারণ কোথায়? তিনি না জানেন রাম, না জানেন গঙ্গা, না চেনেন মাটি, না চেনেন মানুষ। মাটি বলতে তিনি নির্বাচন কেন্দ্র বোঝেন, মানুষ বলতে ভোটার। রামপুরের মাটি যে 7 ফুট জলের তলায় শুয়ে আছে, এই খবরে তার সুনিদ্রার কোনো ব্যাঘাত ঘটেনি, কেননা রামপুর তার নির্বাচন কেন্দ্রের অন্তর্ভুক্ত নয়। কিন্তু গঙ্গানগরের গুটি 3 বাচ্চা এবং জোনাকয় থুরথুরে বুড়ো বুড়ি বানের জলে ভেসে গিয়েছে, এই খবর পেয়ে তাকে ঘুমের বড়ি খেতে হয়েছিল। ঘুম ভাঙবার পরে এখন আবার তার শরীরটা বেশ ঝরঝরে লাগছে, কেননা তিনি জানেন যে বাচ্চাদের ভোটাধিকার নেই। আর যে গ্রাম থেকে নিকটতম পোলিং বুথটিও অন্তত 2.5 মাইল দূরে, পারতপক্ষে বুড়োরা সেখানে ভোট দেয় না। এই হচ্ছে আমাদের সমস্ত অবস্থা। এই দুটো কবিতা। আর তৃতীয় কবিতা একজন লিখলো প্রতিবাদী অনুষ্ঠান, প্রতিবাদী হ্যাঁ হতেই হবে আমার। সত্যি। 1972 সালে 4 নভেম্বর আমার জীবনে আরেকটা স্মরণীয় দিন। ঋত্বিক ঘটককে নিয়ে গার্ডেন সিনে ক্লাব সারাদিন ঋত্বিক একটা অনুষ্ঠান করেছিল, আমার দায়িত্ব পেয়েছিলাম আমি সারাদিন হুম ঋত্বিক হুম ঘটককে দেখভাল করার। আমি জিজ্ঞেস হুম হুম। করেছিলাম যে আমি তো আবৃত্তি করবার চেষ্টা করছি, অভিনয় করবার চেষ্টা করছি, শিল্পী হতে হলে কি করতে হয়? উনি ওনার ভাষাতে বলেছিলেন, প্রতিবাদী না হলে শিল্পী হওয়া যায় না, যে প্রতিবাদী নয় সে শিল্পী নয়। কারণ আর্ট আর ইন্ডাস্ট্রি, আর্ট হচ্ছে শিল্প, ইন্ডাস্ট্রিও শিল্প। প্রতিবাদী হলে আর্ট, প্রতিবাদী না হলে ইন্ডাস্ট্রি। তা আমি তো ইন্ডাস্ট্রি নয় ভাই, আমি আর্ট। আমি কবিতার তোর 1 ঘন্টা 13 মিনিট হয়ে গেছে, আর তুই কতক্ষণ চালাবি আমি জানি না। না না, দেখা দেখা যাক। শতদল মিত্র বলে আমার খুব স্নেহভাজন এক কবি আছে, কবি, হুম গল্পকার, হুম হুম ঔপন্যাসিক। হুম ওর লেখা গল্পের সেই শিশুটি। হুম গল্পের রাজা উলঙ্গ ছিল, পারিষর্যত মুগ্ধ ছিল তার পোশাকের সূক্ষ্মতায়। আর ভদ্রবেশী বুদ্ধিজীবী গণ ছিলেন অকারণে লজ্জা পাবার ভান করে। গল্পের সেই শিশু সরল সাহসে তখন প্রশ্ন করেছিল, রাজা তোর কাপড় কোথায়? গল্পটা সবাই জানে, গল্পে এইটুকুনি আছে। যেটা নেই সেটা হলো রাজাকে ন্যাংটো বলার অপরাধে সুশাসনের দোহাই। শিশুটির মা ধর্ষিত হয়েছিল প্রকাশ্য সভায়, আর রাজাকে ন্যাংটো দেখা স্পর্ধায় বোকা শিশুর চোখ জোড়া উপড়ে নেওয়া হয়েছিল তৎক্ষণাৎ। তারপর দিন যায়,
বছরও যায়, নোটে গাছটা বুড়োয় আবার জন্মায়। গল্পের শেষ সরল শিশুটি আজ অন্ধ, পথের ধারে ভিক্ষা চায়। আর তার মা পাগলিনী রাখাল ছেলের রাজা হওয়ার গল্প শোনায়। দাঁড়াও। মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা। গভীর ঘুমে যে ভাষাতে স্বপ্ন দেখি, আকাশ জুড়ে ভালোবাসায় ফোটাই ফুল। যে ভাষাতে সূর্য প্রণাম সান্ধ্য গীতি, সে যে আমার মাতৃসুধা ঋদ্ধমূল। যে ভাষাতে সোনা রোদের লক্ষ ঝিলিক, ভাব বিনিময় অশ্রুপ্রপাত কাঁদা হাসা। যে ভাষাতে মায়ের আশিস ভালোবাসা, সে যে আমার প্রিয়তম বাংলা ভাষা। মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা। ভুবন গ্রামে ছড়িয়ে আছে স্বজন আমার, সবার শিকড় চর্যাপদে বাঁধা আছে। বাংলা আমার প্রাণীর ভাষা, মায়ের পরশ। দূরের বাধা সরিয়ে সবাই আসবে কাছে। বাংলা বুকে আমরা ছোঁব বিশ্ব হৃদয়। হাজার জাতি মিলবে সে একক প্রাণে। তোমার আমার ভাষায় আছেন রবীন্দ্রনাথ। 10 দিগন্ত সব একাকার ভাষার টানে। মাগো তোমার কোলে তোমার বলে, কতই শান্তি ভালোবাসা। আমরি বাংলা ভাষা, মোদের গৌরব মোদের আশা। আমরি বাংলা ভাষা। আমি তোমার কবিতা শুনতে শুনতেই এটা দিলাম, তার কারণ বাংলা ভাষার কথা একটু আগেই হচ্ছিল। জয়দীপের এই অসাধারণ লেখাটা তোমার 100 কণ্ঠের পড়ে একটা অন্য মাত্রার জায়গা। এবং যারা আরো কমেন্ট লিখেছেন চটপট করে পড়ে দিয়ে আমাদের অনুষ্ঠান দৌড়চ্ছে সামনের দিকে। যে কোনো মুহূর্তে শেষ হতে পারে, কিন্তু হয়েও হচ্ছে না। এটার একটাই কারণ, ডান দিকের পর্দায় যে মানুষটি রয়েছেন, যে একজন শিশুর মতন বৃদ্ধ, বৃদ্ধের এই, মতো আমি শিশু বৃদ্ধ না। নয়, একটু বৃদ্ধ নয়, মাত্র 69। মাত্র 69, মাত্র 69। তো তিনি বৃদ্ধ, কিন্তু তার অভিজ্ঞতায় তিনি আমাদের কাছে বৃদ্ধ নন। তার গলা এখনো আমাদের কাছে ওই শীতের, বলেছিলাম না, লিখেছিলাম টাইম লাইনে, শীতের দিনে চাদর যেমন সারা শরীরে জড়িয়ে রাখলে একটা আরাম হয়, তার কবিতা শুনলেও সেরকমই আরাম হয়, যেন মনে হয় গায়ে একটা চাদর জড়িয়ে আছে, একটা ওম মাখছি শরীরে। তো সেরকম। তো পাখিদের কমেন্টটা একটু পড়ে দিই। সুমিত্রাদি আবার লিখছেন, এরকম পরিচ্ছন্ন অনলাইনে অনুষ্ঠান হলে শুনতে ভালো লাগে নিশ্চয়ই। মহুয়া লিখছেন, সোমেনবাবু কবিতাটা সুন্দর লিখেছেন। স্বাতী দাস আবার লিখছে, এরকম প্রতিবাদী মানুষ অনেক দিন পর পেলাম, স্যালুট। সুমিত্রাদি আবার লিখছেন, সৌমিনকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ভবিষ্যতে এরকম পরিচ্ছন্ন অনুষ্ঠান যেন দেখতে পাই। প্রবীরের কথা ও কবিতায় খুবই আনন্দ পেলাম। সুমিত্রা দিকে প্রণাম। সাথী আবার লিখছেন, অকাল বৃষ্টির দিনে সোঁদা মাটির গন্ধ পেলাম পুরো অনুষ্ঠানে। অপূর্ব সুন্দর আয়োজন সঞ্চালককেও, এবং অজস্র প্রণাম আমার ডান দিকের মানুষটিকেও। তো একদম প্রায় শেষের দিকেই চলে যাচ্ছি, 1 ঘন্টা 19 মিনিট 15 সেকেন্ড, অনেকটা দৌড়েছি আমরা। একটা সময় শেষ তো করতেই হয়, কিন্তু শেষেরও আগে কিছু থাকে। সেটা হচ্ছে, প্রবীরদা, এমন ভাবে তো কোনোদিন বসতে পারিনি আকাশবাণীতে, কোনোদিন না। তোমার পাশে চেয়ার শেয়ার করতে পারিনি, এটা একদম আপনাদের কাছে বলেই দিই। সে সৌভাগ্য হয়নি। ওই যে সুপ্রিয় বললো তো ভয় পেত, কারণ ভয় আমার তো এরকম ভীমের মতন চেহারা আর ষাঁড়ের মতন গলা। না, আমি ভয় কোনোদিন পাইনি।
না, আমি ভয় তুই কোনোদিন পাবি পাইনি, কি কিন্তু করে? হয়েছে। তোর তোর চেহারাটা খানিকটা ভীমের মতন, তো সেই জন্য ভয় পাচ্ছি। তো যাই হোক, আমার ভয় পাওয়ার জায়গাটা ছিল না, কিন্তু একটা অদ্ভুত কি বলে না, একটা অরা, বলয়, এই যে বলয় গ্রাসে আমরা থাকতাম, এই সবাই মিলে আমাদের ঘিরে রাখতেন, এই বলয় গ্রাসটাকে আমরা খুব মানে আদর মনে করতাম, এটা একটা স্নেহের জায়গা মনে করতাম, পাওয়ার জায়গা মনে করতাম। তো তোমার 70-এর দিকে পা বাড়ানো একটা মানুষ, 70-এর যুবক, এই মানুষটির আগামী দিন আহ কি ভাবছো তুমি? মানে আমাদের জন্য কি নতুন কিছু আসছে আমাদের জন্য? রবীন্দ্রনাথকে আমি ভরসা করি, কাজ করছি, মুক্তিদাতা করেছি। আমাদের হুম হুম 50 বছরের পরিকল্পনা আছে, মুক্তিদাতা করেছি একটা, আর একটা কাজ করবো স্বাধীনতার 75 বছর উপলক্ষে। আচ্ছা ব্রততী আর আমার একটা আবৃত্তির ইউটিউবের জন্য অ্যালবাম তৈরি হয়ে গেছে, কালের আখর। আচ্ছা আর একটা কাজ করব মুক্তিদাতার পরবর্তী পর্যায়ে, যে বিন্যাসটা, এরকম হুম হুম 4-5টা কাজ করবো, ইচ্ছে আছে। কারণ কি, রবীন্দ্রনাথের গীতাঞ্জলির 104 নম্বর কবিতাটা আমার প্রতি মুহূর্তে খোঁচা দেয়, সেই হুম খোঁচার তাড়নায় আমি কাজ করে যাচ্ছি। তো এই সেটা নিয়ে 104 নম্বর কবিতাটা কি সামান্য হলে শুনতে পারি? পুরোটাই শোনাচ্ছি, একটুখানি কবিতা, তোর যেটুকু হ্যাঁ, সময় আছে হয়ে যাবে। একদম। ওইটা দিয়ে আমি শেষ কারণ করবো, ওইটাই আমার ওটা দিয়ে জীবনের তুমি শেষ করবে, আর আমরা শুনবো তোমার লাইভ আমার কবিতা রবি জীবনের প্রণাম দিয়ে। আমার জীবনের দুটো বাসনা আমি দুটো কবিতায় বেঁধে নিয়েছি। একটা হচ্ছে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি 104 নম্বর কবিতা, আর একটা হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়ের দাঁড়াও। এই দুটো কবিতায় আমি জীবনকে বেঁধে ফেলেছি। এই দুটো কবিতা দিয়ে আমি শেষ করব, প্রথমে দাঁড়াও আর শেষে হুম হুম রবীন্দ্রনাথের 104 নম্বর কবিতা। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। আমি চেয়ে আছি তোমাদের সবাপানে, স্থান দাও মোরে সকলের মাঝখানে। নিচে সব নিচে ধুলির ধরণীতে, যেথা আসনের মূল্য না হয় দিতে, যেথা রেখা দিয়ে ভাগ করা নেই কিছু, যেথা ভেদ নাই মানে আর অপমানে, স্থান দাও সেথা সকলের মাঝখানে। যেথা বাহিরের আবরণ নাহি হয়, যেথা বাহিরের আবরণ নাহি রয়, যেথা আপনার উলঙ্গ পরিচয়। আমার বলিয়া কিছু নাই একেবারে, এ সত্য যেথা নাহি ঢাকে আপনারে। সেথায় দাঁড়ায়ে নীলাজ দৈন্য মম, ভরিয়া লইব তাহারি পরম দানে। স্থান দাও মোরে সকলের মাঝখানে। আপনাদের অনেকটা সময় নিয়ে আমরা আজকে নিয়েছি। আমি মানে কেন নিয়েছি বুঝতেই পারছেন, আজকে একটা অদ্ভুত ভালো লাগা নিয়ে হয়তো আমরা ফিরবো। কজন মানুষ এসেছেন, কজন মানুষ শুনেছেন, কজন মানুষ এসে দেখেছেন, এই তর্ক চলতেই থাকুক। কিন্তু এই অনুষ্ঠানটা যদি আবার আপনারা দেখতে চান, যারা ভালোবেসে দেখেছেন, তারা তাদের প্রিয়জনকে দেখাতে চান, এই অনুষ্ঠানের আপলোডেড ভার্সন আপনারা পাবেন আমার ইউটিউব চ্যানেলে, সৌমেন মুখার্জি অফিসিয়াল। আপনার যেভাবে খুশি আপনি দেখতে পারেন। বারবার দেখার মতোই প্রবীরদার নিবেদন। আর প্রবীরদারই আরেকটি নিবেদন দিয়ে এটা আরেক রকম লাইভ। শাহানা কলকাতার নিবেদনে রবি প্রণামের দিন 2017-এ
প্রবীরদা যে নিবেদন করেছিলেন সেইটা শুনতে শুনতে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। সকলকে শুভরাত্রি জানাই। প্রবীরদাকে সমস্ত কিছু দিয়ে, শ্রদ্ধা ভালোবাসা সবকিছু দিয়ে আরেকবার অনেক 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 প্রণাম জানাই। তুমি সব সময় ভালো থেকো, এমনই হয়ে থেকো, আমাদের মাথার উপর থেকো। তোমার আশীর্বাদ যেন আমরা পাই, আর কিছু চাই না। সুপ্রিয়র জায়গাটা দিয়েই আজকে শেষ করি এবং কবিতার নিবেদন দিয়ে। খুব ভালো লাগলো। হ্যাঁ সুপ্রিয়, ভালো লাগার শেষ পর্বটা নিয়ে এবার আমরা ফিরবো শাহানা কলকাতার কবি প্রণামের এই অংশটুকু শুনতে শুনতে আজকের মতো বিদায় নেব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমাদের সৃজন করে যে মহাসম্মান দিয়েছ আপন হস্তে, রহিতে পরাণ তার অবমান যেন সহ্য নাহি করি। যে আলোক জ্বালায়েছ দিবস সর্বরি, তার ঊর্ধ্বশিখা যেন সর্ব উচ্চে রাখি। অনাদর হতে তারে প্রাণ দিয়া ঢাকি। মোর মনুষ্যত্ব সে যে তোমারই মহিমা, আত্মার মহত্বে মম তোমারই প্রতিমা। মহেশ্বর সেথায় যে পদক্ষেপ করে, অবমান বহিয়ানে অবজ্ঞার ভরে। হোক না সে মহারাজ বিশ্বমহিতলে, তারে যেন দণ্ড দিই দেবদ্রোহী বলে। সর্বশক্তি লয়ে মোর যাকার সব, আপন গৌরবে রাখি তোমার গৌরব। নমস্কার। প্রেক্ষাগৃহে উপস্থিত সমস্ত মানুষকে আমার প্রণাম। শাহানা প্রায় আমার নিজের সংস্থা, কারণ শাহানার যারা মূল প্রাণবিন্দু তাদের সঙ্গে এমন সখ্যতা যে এটাকে অন্য সংস্থা ভাবতে খুব নিজের কষ্ট হয়। কবি প্রণামে আমার নিবেদন খনিকা থেকে বোঝাপড়া এবং গীতাঞ্জলি। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা সে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝে এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তেকে পাঁজরগুলো উঠল কেঁপে আত্মরবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেইটে সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি। তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি, মরার চেয়ে বাঁচাই ভালো। এটা কিছু অপূর্ব নয়। যাহার লাগি চক্ষু বুঝি বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এল সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে, আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো। দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা, মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আঁধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক,
সত্যের এলো সহজে, ধায় যেন মোর সকল ভালোবাসা, প্রভু তোমার পানি, তোমার পানি, তোমার পানি। যায় যেন মোর সকল গভীর আশা, প্রভু তোমার কানে, তোমার কানে, তোমার কানে। চিত্ত মম যখন যেথায় থাকে, সাড়া যেন দেয় সে তব ডাকে। যত বাধা সব টুটে যায় যেন, প্রভু তোমার টানি, তোমার টানি, তোমার টানি। বাহিরের এই ভিক্ষা ভরা থালি এবার যেন নিঃশেষে হয় খালি। অন্তর মোর গোপনে যাক ভরি, প্রভু তোমার দানি, তোমার দানি, তোমার দানি। হে বন্ধু মোর, হে অন্তরতর, এ জীবনে যা কিছু সুন্দর, সকলে আজ বেজে উঠুক সুরে, প্রভু তোমার গানে, তোমার গানে, তোমার গানে।